গল্প শুরুর আগে আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেল দ্য ওয়ান্ডার ইন বুকশেলফকে সাবস্ক্রাইব করুন। আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমাদের একান্ত কাম্য। ধন্যবাদ। গল্পের দেশে আপনাদের নিয়ে যেতে আমরা আবার তৈরি। বিচিত্র এই দেশ রোমাঞ্চ এবং রহস্যে ভরা। সাহিত্যের এক বিপুল সম্ভার নিয়ে আমাদের বিশেষ প্রয়াস দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ। থাকবে বাংলা ও বিশ্ব সাহিত্যের ঝুলি থেকে বাছাই করা কিছু গল্প। আর আমাদের আজকের গল্প শ্রী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখা উপন্যাস ইন্দিরা। আজকের গল্পের সমগ্র চরিত্রে সমৃদ্ধি ও শুভ। গল্পের আর্ট ওয়ার্কের রূপ, সমগ্র পরিচালনায় সমৃদ্ধি ও আমি শুভ। শুনতে থাকুন আজকের বিশেষ নিবেদন, শ্রী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ইন্দিরা। শুনছেন শ্রী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ইন্দিরা, প্রথম পর্ব। আজ অনেক দিন পর আমি শ্বশুর বাড়ি যাচ্ছিলাম। আমার বয়স 19, তবু এ পর্যন্ত আমি শ্বশুর ঘর করিনি। কারণ আমার বাবা ধনী আর শ্বশুরমশাই গরিব। বিয়ের কিছুদিন পরেই শ্বশুর বাবা আমাকে নিতে লোক পাঠিয়েছিলেন, কিন্তু বাবা রাজি হলেন না। বললেন, বেয়াইকে বলো আগে জামাই উপার্জন করতে শিখুক, তারপর নয় বউকে নিয়ে যাবে। এখন যদি আমার মেয়েকে নিয়ে যায় তাহলে খাওয়াবে কি? এমন কথা শুনে আমার স্বামীর মনে বড় ক্ষোভ জন্মালো। তিনি তখন বছর 20 তরতাজা যুবক, স্বভাবতই গরম রক্ত। তিনি প্রতিজ্ঞা করলেন যে যত তাড়াতাড়ি সম্ভব নিজে যথেষ্ট পরিমাণে অর্থ রোজগার করে পরিবার প্রতিপালন করবেন। আর যেমন ভাবা তেমন কাজ। আর কাল বিলম্ব না করে তিনি রোজগারের তাগিদে পশ্চিমের দিকে যাত্রা করলেন। তখন রেলপথ হয়নি, পশ্চিমের পথ অতি দুর্গম ছিল। তাই তিনি পায়ে হেঁটে বিনা অর্থে বিনা সহায়তায় সেই পথ পেরিয়ে পাঞ্জাবে গিয়ে উপস্থিত হলেন। যিনি এতটা পারলেন তিনি নিশ্চিত অর্থ উপার্জন করতেও সক্ষম। সুতরাং আমার স্বামীও পরাজিত হলেন এবং কাজ পেয়ে মাসের শেষে বাড়িতে টাকা পাঠাতে লাগলেন। কিন্তু তারপরেও প্রায় 7-8 বছর অবধি বাড়িতে আসলেন না। আমার কোনো খবরও নিলেন না। রাগে দুঃখে আমার সারা শরীর গড়গড় করত। কত টাকা চাই? আমার স্বামীর ঠিক কত টাকা হলে তিনি যথাযথ মান পাবেন আমার বাড়িতে? বাবা মার ওপর বড় রাগ হতো। কেন তারা এইভাবে টাকা উপার্জনের কথা তুলেছিলেন? টাকাকে আমার সুখের চেয়ে বড়? ছেলেবেলা থেকে দেখেছি আমার বাপের ঘরে অনেক টাকা, তাই আমি সেসব টাকা নিয়ে ছিনিমিনি খেলতাম। মনে মনে করতাম একদিন টাকা পেতে শুয়ে দেখব কি এমন সুখ তাতে। মাকে ডেকে একদিন বললাম, মা, টাকার বিছানা পেতে শুতে চাই। মা হাসলেন ঠিকই, কিন্তু তিনি আমার কথাটা বুঝলেন। ঠিক কি চাল করলেন বলতে পারবো না, তবে যে সময়ের ঘটনা এরপর বলতে চলেছি তার কিছু আগে আমার স্বামী বাড়ি এলেন। সবাই বলা বলি করতে লাগলো যে তিনি কমিশনারেটের কাজ করে বিশাল সম্পত্তির মালিক হয়ে এসেছেন এখন। এবারে আমার শ্বশুর বাবা আমার বাবাকে চিঠি লিখে পাঠালেন। আপনার আশীর্বাদে আমার পুত্র আপনার জামাতা উপেন্দ্র এখন বধূ মাতাকে প্রতিপালন করিতে সক্ষম। পালকি বেহারা পাঠাইলাম,
বধূমাতাকে এ বাটিতে পাঠাইয়া দিবেন, নচেত আজ্ঞা করিলে পুত্রের বিবাহের আবার সম্বন্ধ করিব। বাবা দেখলেন জামাই এখন শুধু সক্ষমই নয়, বিশেষভাবে সমর্থও বটে। পালকিখানার ভেতরে কিংখাপ মোড়া, উপরের উপর পিঠ, বাটের উপর হাঙরের মুখ, সাথে যে দাসী এসেছে পরনে তার গরদের শাড়ি, গলায় বড় মোটা সোনার দানা। এখানেই শেষ নয়, 4 জন কালো দাড়িওয়ালা ভোজপুরিও পালকির সঙ্গে এসেছিল। আমার বাবা হরমোহন দত্ত বুনিয়াদি বড় মানুষ। এসব দেখার পর তিনি বললেন, মা ইন্দিরা, আর তো তোমাকে বেঁধে রাখতে পারি না মা। যাও, আবার খুব তাড়াতাড়ি তোমায় নিয়ে আসবো। দেখো আবার আঙুল ফুলে কলা গাছ হয়েছে কিনা দেখে হেসো না যেন মা। হ্যাঁ, আমার ছোট বোন কামিনী এসে বলল, দিদি আবার কবে আসবি? তোর শ্বশুরবাড়ি কেমন তার কিছু যে তুই জানিস না, সংসার করবি কি করে? বেশ জানি। সে হলো গিয়ে নন্দনবন, যেখানে রতিপতি পারিজাত ফুলের বান মেরে লোকের জন্ম সার্থক করে। সেখানে পা দিলি স্ত্রী জাতি হয় অপ্সরা, আর পুরুষ মানুষেরা ভেড়া। সেখানে নিত্য কোকিল ডাকে, শীতকালে দক্ষিণে বাতাস বয়, আমাবস্যাতেও পূর্ণচন্দ্র ওঠে। থাম তো দিদি, মরণ আর কি। বোনের এই আশীর্বাদ নিয়েই আমি রওনা দিলাম। আমার শ্বশুর বাড়ি মনোহরপুর, আর আমার বাপের বাড়ি মহেশপুর। 2 গ্রামের মধ্যের দূরত্ব 10 ক্রোশ পথ। একদম ভোরবেলা যাত্রা শুরু করেছিলাম। পৌঁছতে যে প্রায় 5-7 দণ্ড রাত হয়ে যাবে তা ভালো মতোই জানতাম। এসব ভাবতে ভাবতে কেন জানি মনটা একটু খারাপ হয়ে গেল। মনে মনে ভাবলাম, যখন গিয়ে সেখানে নামবো তখন থাকবে মাঝরাত। ওই রাত্রিতে আমি ভালো করে তাকে দেখতেই পাবো না, তিনিও ভালো করে দেখতে পাবেন না আমায়। এদিকে মা তো বহু যত্ন করে চুল বেঁধে দিলেন, কিন্তু 10 ক্রোশ পথ যেতে যেতে তো খোপা খসে পড়বে। পরিপাটি করে বাঁধা চুল এলোমেলো হয়ে যাবে, পালকির ভেতরে ঘেমে নিয়ে একাকার কাণ্ড হবে, পথশ্রমের ক্লান্তি মুখে ছাপ ফেলবে, অবসন্ন শরীর রীতিমতন স্ত্রী হারিয়ে ফেল। তাহলে কি হবে তখন? এই কি, তোমরা আমার কথা শুনে হাসছ? আমার মাথা খাও তোমরা, তবু হেসো না। আমি যে ভরা যৌবনে প্রথম শ্বশুর বাড়ি যাচ্ছি, এসব চিন্তা কি মাথায় আসবে না বলো? পথে কালী দিঘি নামে এক বিরাট দিঘি পড়ে, যার জল প্রায় 1.5 ক্রোশ অব্দি রয়েছে। সেটার পারখানা পর্বতের মতন উঁচু, এমনকি তার ভিতর দিয়ে পথও রয়েছে। চারধারে সারি সারি বট গাছ, তার ছায়া শীতল, দিঘির জল নীল মেঘের মতো। সব মিলিয়ে চারপাশের দৃশ্য অতি মনোরম। যদিও এদিকটায় মানুষজন কমই আসে, ঘাটের ওপরে কেবল একখানাই দোকান আছে। কাছে যে গ্রামটা আছে তারও নাম কালাদিঘি। শুনেছি এই দিঘিতে নাকি লোকে একা আসতে ভয় করত। দস্যুর ভয়ে এখানে দলবদ্ধ না হয়ে লোক আসত না। এই জন্য সবাই এই জায়গাটাকে বলে ডাকাতে কালাদিঘি। কেউ কেউ বলে ওই একমাত্র দলের মালিকটার সঙ্গে নাকি দস্যুদের যোগসাজশ আছে। যদিও আমার সেসবে ভয় ছিল না, আমার সঙ্গে অনেক লোক, 16 জন বাহক, 4 জন দারবান, এছাড়াও লাঠিসোঁটা হাতে আরো অন্য জনেরা রয়েছে। যখন আমরা এখানে এসে পৌঁছলাম তখন বেলা প্রায় 2:30 প্রহর। বাহকেরা বলল, আমরা এবারে জলটা না খেয়ে একটুখানি বিশ্রাম না নিলে যেতে পারবো না বাবা। এ কথা শোনা মাত্রই দারবানেরা তাদের বাধা দিয়ে বলে উঠল, না না, স্থান ভালো নয়, এখানে থামা ঠিক হবে না। তোমরা বরং... আরে এত লোক আছি, আমাদের ভয় কি? আমাদের খানিক বিশ্রাম নিতে দেন, দয়া করে, একটু দয়া করে দেন। দারবানরা বুঝল কথাটা ভুল কিছু নয়। এতটা পথ সকলে কোথাও না নেমে একভাবে হেঁটে আসছে, একটু বিশ্রাম না করলে
তাই অবশেষে সকলেই বাহকদের মতেই মত করল। দিঘির ঘাটে বটতলে আমার পালকি নামানো হলো। সত্যি বলতে রাগে আমার সর্বাঙ্গ জ্বলছিল। কোথায় আমি কেবল ঠাকুর দেবতার কাছে এখনো প্রার্থনা করছি যাতে যত শীঘ্র সম্ভব পৌঁছে যেতে পারি, আর এদিকে কোথায় বেহারারা পালকি নামিয়ে হাঁটু উঁচু করে বসে ময়লা গামছা ঘুরিয়ে ঘুরিয়ে বাতাস খেতে লাগলো। এ বাবা, ইস, আমি কি ভাবছি! সত্যি স্ত্রী জাতি বড়ই স্বার্থপর, কেবল নিজেরটাই বোঝে। আমি আরাম করে যাচ্ছি ওদের কাঁধে চড়ে, তারা পরিশ্রম করে আমায় বয়ে নিয়ে যাচ্ছে। আমি যাচ্ছি ভরা যৌবনে স্বামী দর্শনে, তারা যাচ্ছে খালি পেটে এক মুঠো ভাতের সন্ধানে। সেখানে তারা খানিক বিশ্রাম নেবার জন্য এক কোণে কি বসেছে কি বসেনি তাই বলে আমার রাগ হবে? ধিক্কার জানাই এই যৌবনকে। এটা সেটা ভাবতে ভাবতে আমি হঠাৎ খেয়াল করলাম আমার আশপাশ থেকে এখন আর লোকজনের কথাবার্তার আওয়াজ আসছে না। বোধহয় খানিক দূরে গিয়ে বসেছে। কি মনে হতেই আমি তখন সাহস পেয়ে অল্প একটু পালকির দরজাটা খুলে দিঘি দেখতে লাগলাম। ওই তো বাহকেরা সকলে দোকানের সামনের বটগাছের নিচে জল খাচ্ছে। ওখান থেকে আমার পালকির দূরত্ব প্রায় 1.5 বিঘা। সামনে চাইতেই দেখি অতি নিবিড় মেঘের মতো বিশাল দিঘি বিস্তৃত হয়ে রয়েছে। চারপাশে পর্বতের মতো উঁচু উঁচু তৃণভূমি ছায়া পাহাড়। সেই পাহাড় আর জলের মধ্যেকার বিস্তৃত অংশে সারি সারি বটগাছ। পাহাড়ে অনেক গরু চড়ে বেড়াচ্ছে, জলের ওপর জলচর পাখিরা খেলে বেড়াচ্ছে, হালকা হালকা শীতল হাওয়া বইছে। সেই বহমান হাওয়ায় আশেপাশের ঝোপঝাড়গুলো এক মনে দুলে চলেছে। একটু পরেই দেখতে পেলাম আমার দাঁড়বানেরা জলে নেমেছে স্নান করার জন্য। ক্লান্তি লাঘবের উচ্ছ্বাসে তারা তত্তরিয়ে সাঁতার কেটে এগিয়ে যাওয়াতে জলক্রীড়ায় মগ্ন জলচর প্রাণীরা ভয়ে ভয়ে সেখান থেকে সরে পড়ল। আকাশের দিকে চেয়ে দেখি কি সুন্দর নীলিমা। সাদা সাদা পেঁজা তুলোর মতো মেঘগুলো আপন খেয়ালে ভেসে বেড়াচ্ছে। আকাশের বুক জুড়ে মুক্ত ডানা মেলে নিশ্চিন্ত মনে উড়ে বেড়াচ্ছে কত শত পাখি। কি সুন্দর অবারিত সুখের বিচরণ তাদের। মনে হলো জগতে এমন কি কোনো বিদ্যা নেই যাতে মানুষ খুব দুঃখ পেলে পাখি হয়ে উড়ে যেতে পারে। আমি যদি সেই বিদ্যে জানতাম তাহলে পাখি হয়ে তৎক্ষণাৎ উড়ে যেতাম তার কাছে, যার সঙ্গে মিলিত হবার পথে এতদিনের হাজারো প্রতিবন্ধকতা মুখ বুজে মেনে নিতে বাধ্য হয়েছে। কিছুক্ষণ পরে আবার সরোবরের দিকে তাকিয়ে দেখলাম, কিন্তু সেদিকে চোখ যেতেই কেন জানি না এবার একটু ভয় পেলাম। দেখি আমার সঙ্গে থাকা সকল লোকজনও এবারে একে একে স্নানে নেমেছে। এছাড়াও সঙ্গে থাকা 2 জন স্ত্রীলোক, একজন শ্বশুর বাড়ির আর একজন বাপের বাড়ির, উভয়ই জলে। আমার মনটা কেমন জানি ছটফট করতে লাগলো। আমার কাছাকাছি তো তবে কেউই নেই এখন। এই জায়গাটা তো সুবিধের না। সবাই এভাবে একসাথে দূরে চলে গিয়ে কাজটা ভালো করেনি। কিন্তু কি করি, আমি কুলবধূ, মুখ ফুটেছে কাউকে ডাকতে পারলাম না। এমন সময় পালকির ওপর থেকে কি যেন একটা শব্দ হলো। আমি চমকে উঠলাম। মনে হলো উপরের বটগাছের ডাল থেকে ভারী কিছু একটা পড়ল। আমি সেদিকের কপাটখানা অল্প একটু খুললাম, আর সেই মুহূর্তেই আমার সারা শরীর আতঙ্কে কেঁপে উঠল। দেখলাম আমার সামনে এক কৃষ্ণবর্ণ বিকট দেহ মূর্তি। আমি চটচলতি কপাটটা বন্ধ করে দিলাম, কিন্তু কেন জানি না মনে হলো এই সময় দরজাটা খুলে রাখলেই ভালো হতো। এই ভেবে আমি আবার দরজাটা খুলতে যাব, তার আগে আরো একজন মানুষ
গাছের উপর থেকে ছপ করে নিচে লাফিয়ে পড়ল। দেখতে দেখতে আর একজন, আবার একজন, এভাবে 4 জন প্রায় একই সাথে এভাবে গাছ থেকে লাফিয়ে পড়ে আমার পালকিটা কাঁধে করে উঠিয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটল। ততক্ষণে তার বান্ধে চোখে পড়ে গিয়েছে ব্যাপারটা। তারা তারস্বরে চিৎকার করতে শুরু করলো। একে একে জল থেকে উঠে এসে তারাও আমার পালকির দিকে ফড়িকি মড়ি করে ছুটে আসতে লাগলো। এতক্ষণে আমিও বুঝে গেছি আমি দস্যুর হাতে পড়েছি। লাজ লজ্জা ভুলে প্রাণ বাঁচাতে পালকির দুদিকে দরজা খুলে ফেললাম। যা হবে হোক, আগে তো বাইরে লাফিয়ে পড়ি। ইতিমধ্যে আমার সঙ্গে লোকজনেরাও সব কোলাহল করতে করতে পালকির পিছনে ধা করে ছুটে আসছে। মনে খানিক বল পেলাম বটে, কিন্তু খুব তাড়াতাড়ি আশাহত হলাম, কারণ কাছে পিঠে সকল বট গাছের পিছন থেকে উপরের শাখা থেকে লাফিয়ে পড়ে একে একে অনেক দস্যু আমার পালকিটা প্রায় ঘিরে ধরল। তাদের কারুর হাতে বাঁশের লাঠি, কারুর হাতে গাছের ডাল। এতজন লোককে আচমকা একসাথে দেখে আমার লোকজনেরও হতভম্ব হয়ে গেল। ধীরে ধীরে তাদের গতি কমে আসতে ওরা সকলে পিছিয়ে পড়ল। বুঝলাম আশা শেষ। তবু একবার অন্তিম চেষ্টা করার ইচ্ছায় মনস্থ করেই ফেললাম পালকি থেকে ঝাঁপ দেবার। যদিও দস্যুরে এতই দুর্বার গতিতে আমায় নিয়ে ছুটছিল, এই অবস্থায় ঝাঁপ দিলে আঘাত পাওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু মানহানির চেয়ে প্রাণহানি অধিক সম্মানের ভেবে দরজাটা খুলে লাফ দিতেই যাব, এমন সময় একজন দস্যু হঠাৎ করে আমার সামনে এসে মার মূর্তি হয়ে বলে উঠল, আমি দীর্ঘশ্বাস ফেলে নিজেকে গুটিয়ে নিলাম। আপাতত যেখানে পালানোর আশা নেই, সেখানে বৃথা চেষ্টা করা মূর্খামি। চেয়ে চেয়ে দেখতে লাগলাম একজন দারবান ঊর্ধ্বশ্বাসে ছুটে এসে আমার পালকিটা প্রায় ধরেই ফেলেছে। এমন সময় এক দস্যু তাকে লাঠি দিয়ে আঘাত করতে সে অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। তাকে আর উঠতে দেখলাম না। বোধ হয় সে আর কখনোই উঠতে পারবে না। একে একে সকলে হাল ছেড়ে দিল। আমায় রক্ষা দেবার জন্য যারা যারা আমার সঙ্গে এসেছিল, তারা সকলেই সে নিবিড় অরণ্যের অন্ধকার রাতে আমাকে একলা ফেলে চলে গেল। আমার অবস্থা তখন এমনই যে মুখ দিয়ে কোনো শব্দ অব্দি আর বেরোচ্ছে না। আমি যেন একদম বোবা হয়ে গিয়েছি। রাত্রি 1 প্রহর পর্যন্ত দস্যুরা আমাকে একইভাবে পালকিতে বয়ে নিয়ে চলল। অবশেষে গহীন বনের নিবিড় এক স্থানে আমায় নামালো। ওদের মধ্যে একজন চারপাশটা ভালো করে দেখে নিয়ে একটা মশাল জ্বালানোর পর আমার দিকে এগিয়ে এসে বলল, শোনো মেয়ে, তোমার যা কিছু আছে দিয়ে দাও, নইলে প্রাণে মেরে ফেলবো একবারে। আমি আমার গায়ের সব অলংকার খুলে দিয়ে দিলাম, কেবল হাতের বালাজোড়া খুললাম না। কিন্তু তারা সেটাও জোর করে কেড়ে নিল। আমার পরনের বহুমূল্য শাড়িটা ওরা চাইল। একজন দস্যু এসে আমার হাতে একখানা ছেঁড়া শাড়ি ধরিয়ে দিল। আমি চুপচাপ সেটা পরে নিয়ে দামে বেনারসি শাড়িটা দিয়ে দিলাম। দস্যুরা সবকিছু কেড়ে নিয়ে এবারে আমার পালকির দিকে এগিয়ে গেল। সেটাকে ভেঙে রূপগুলো খুলে নিল। সবশেষে পড়ে থাকা বাতিল জিনিসগুলোকে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়ে ডাকাতির সব চিহ্ন মুছে ফেলল। কিন্তু এ কি? ওরা সব এবারে আমায় একা ফেলে রেখে চলে যাচ্ছে সবকিছু বুঝিয়ে নি। আমার দিকে একবারও না তাকিয়ে তল্পে তল্পা গুটিয়ে নিয়ে ওরা ওই জঙ্গল ছেড়ে চলে যেতে উদ্যোগ করছে। আমি আতঙ্কে চিৎকার করে উঠলাম, তোমাদের পায়ে পড়ে আমাকে সঙ্গে নিয়ে চলো, আমাকে সঙ্গে নিয়ে চলো। এই ঘন জঙ্গলে আমাকে হিংস্র পশুদের মাঝে একা ফেলে রেখে যেও না।
তোমাদের পায়ে পড়ি, আমাকে নিয়ে চলো। আমি তখন এতটাই একলা আর অসহায় হয়ে পড়েছি যে দস্যুদলের সংসর্গই আমার একমাত্র অবলম্বন বলে মনে হলো। আমার কাতর মিনতি শুনে এক বৃদ্ধ দস্যু এগিয়ে এসে বলল, আচ্ছা, তোমার মতন এমন যুবতী মেয়েকে কোথায় নিয়ে যাব? এই ডাকাতির কথা এতক্ষণে জানাজানি হয়ে গেছে নিশ্চয়ই। তুমি আমাদের সঙ্গে গেলে আমাদের ধরা পড়ার সম্ভাবনা অনেক বেশি। আমরা তোমাকে সাথে নিতে পারবো না মা, আমাদের ক্ষমা করো, আমরা সাথে নিতে পারবো না। আমি কি বলবো বুঝতে পারলাম না। এই সময় অন্য আরেক যুবক দস্যু আমার দিকে অত্যন্ত নোংরা চাহনি ভরা দৃষ্টি নিয়ে বলে উঠল, বলছি কি, আমি মেয়েটাকে নিয়ে ফাটকে যাই, একলা ছাড়তে মন করছে না। এরপরেও সে আরো যা যা বলল তা মুখে আনতে আমার ঘৃণা হচ্ছে। ততক্ষণ আমি বুঝে গিয়েছি যে সে বৃদ্ধ দস্যুটাই এই দলের সর্দার। যুবক দস্যুর কথাগুলো শুনে রাগে তার মুখখানা লাল হয়ে উঠল। ক্ষিপ্ত ভঙ্গিতে তেড়ে এসে লাঠি উঁচিয়ে এসে বলল, লাঠিটা দেখছিস তো? লাঠি এক বাড়িতে এইখানেই তোর মাথা ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দেবো একটা। আমরা দস্যুর বৃত্তি করতে পারি, কিন্তু কিন্তু নারী জাতির চরিত্র হরণ নয়। নিজের প্রাণের মায়া থাকে তো আর এইসব পাপের কথা মুখে আনবি না। ভাগ ভাগ এখান থেকে। এরপর আমার দিকে ফিরে দস্যু সর্দার আবার বললেন, আমরা তোমার সঙ্গে নিতে পারবো না মা। তুমি নিজের পথ নিজেই দেখে নাও, চলি। এমনও কি কখনো হয়? এত বিপদ, এত দুঃখ আর কার জীবনে আছে? কোথায় আমি প্রথমবারের মতন স্বামীর ঘরে যাচ্ছিলাম, সর্বাঙ্গে অলংকার পরে, কত স্বাদ করে চুল বেঁধে, দেহে সুগন্ধি সুবাস মেখে, কিন্তু হঠাৎ কি বজ্রাঘাত হলো আমার মাথার উপর। গায়ের সব অলংকার কেড়ে নিল নিক, নোংরা শাড়ি পরতে দিল দিক, বাঘ ভাল্লুকের মুখে ফেলে দিয়ে গেল তাও যাক, খিদে তেষ্টায় প্রাণ বেরিয়ে যাবার জোগাড় হচ্ছে তাও হোক। আমি আর বেঁচে থাকতে চাইও না, কিন্তু প্রাণ যদি না যায়, যদি ধুকে ধুকে বেঁচে থাকি, তবে কোথায় যাব? আর তো তাকে দেখা হলো না। বাপ মাকেও বুঝি আর কখনো দেখতে পাবো না। আমি ফিরে যেতে পারলেও কেউ কি আমাকে আর ঘরে তুলবে? হে ঠাকুর, তুমি কি করলে আমার সাথে? চোখের জলে কিছুতেই বাঁধ মানছে না। তবুও চেষ্টা করছিলাম শক্ত থাকার। এই গভীর জঙ্গলে আমার তো কেবল আমি ছাড়া আর কেউই নেই। ওটা কিসের ডাক? বাঘ? তাই তো মনে হলো। যাক, ভালোই হলো। যদিও বাঘে আমায় খেয়ে ফেললে আমার সকল জ্বালা চুরবে। হাড় খোর ভেঙে রক্ত শুষে খাবে, তাও সহ্য করব। মরতে পাবো, সেই বরং আর কান্নাকাটি না করে বাঘের জন্য অপেক্ষা করতে লাগলাম। যতবার পাতা খসখসে আওয়াজ ভেসে আসে, ততবারই মনে হয় এই তো আসছে। কিন্তু কই, এখনো তো তেমন কিছু। আচ্ছা, এখানে এত বড় বড় ঝোপ জঙ্গল, সাপও তো থাকতে পারে। সাপ যদি আমায় ছোবল মেরে শেষ করে ফেলে, তাহলেও তো একটা মুক্তির উপায় হয়। সেই আশায় আমি জঙ্গলের আরো ভেতরে ঢুকলাম।
হন্যে হয়ে উদ্ভ্রান্তের মতন এদিক ওদিক ঘুরে বেড়াতে লাগল। কিন্তু হায়, কি মূর্খ আমি! মানুষদের যে সকল জন্তুই পালান। আমার তখন মাথার ঠিক নেই, যেভাবেই হোক নিজেকে মেরে ফেলতেই হবে। কিন্তু কিন্তু কোনো জন্তু তো চোখে পড়লই না। উল্টে পায়ে অজস্র কাঁটা ফুটল, বিচুতি লাগলো। কাজের কাজ কিছুই হলো না। আবার হতাশ হয়ে ফিরে আসলাম। খিদে তেষ্টায় প্রাণবায়ু বেরোনোর জোগাড়, ঠোঁট শুকিয়ে আসছে, চোখে চোখে অন্ধকার দেখতে শুরু করেছে। আর পারলাম, একটা পরিষ্কার জায়গা দেখে বসলাম। ওটা কি? বিকট একটা আওয়াজ। চমকুটের সামনে তাকাতেই দেখি কোথা থেকে হঠাৎ করে এক বিশাল আকার ভাল্লুক এসে আমার সামনে দাঁড়িয়েছে। আমার সারা গা হাত পা ভয় কাঁপতে শুরু করলো। তবে কি আমার কাঙ্ক্ষিত মরণ শেষমেশ এসে উপস্থিত হলোই? বেশ, তবে ভাল্লুকের হাতে ইতি হোক আমার। আমি শরীরে অবশিষ্ট শক্তি দিয়ে উঠে দাঁড়ালাম। হাতের কাছে একটা ছোট্ট গাছের ডাল তুলে নিয়ে ভাল্লুকটাকে তাড়া করে মারতে গেলাম। কিন্তু কি আশ্চর্য, জন্তুটা আমায় কিচ্ছু করলো না। অন্যদিকে মুখ ফিরিয়ে নিয়ে একটা গাছের উপর উঠে গেল। কিছুক্ষণ পর গাছের উপর থেকে ভন ভন করে হাজারো মৌমাছির গুঞ্জন শোনা গেল। বুঝলাম ওই গাছে মৌচাক ছিল, তাই ভাল্লুকটা মধু খাওয়ার লোভে আমাকে ছেড়ে চলে গেল। শেষ রাতের দিকে চোখটা খানিকটা লেগে এসেছিল আমার। বসে বসে গাছে হেলান দিয়ে আমি ঘুমিয়ে পড়লাম। কতক্ষণ এভাবে কেটে গেছে জানি না। আচমকা ঝোপঝাড়ের দিক থেকে কিসের একটা ঝপ করে শব্দ আসতেই ঘুমটা ভেঙে গেল। তাকিয়ে দেখি সকাল হয়ে গিয়েছে। মনে মনে ভাবলাম, সারা রাতেও যখন কোনো জন্তু আমায় খেতে এলো না, তখন দিন মানে আর সে আশা রাখা বৃথা। অগত্যা উঠে পড়ে লোকালয়ে যাবার পথ খোঁজাটা ঠিক হবে বলে মনস্থ করলাম। চারদিকে তাকিয়ে দেখি আমি যেখানে বসে আছি তার কাছাকাছি অনেকগুলো গাছের ডাল কাটা। কোনো কোনো গাছকে আবার ডগা থেকে কাটা হয়েছে। মনে হয় এখানে কাঠুরিয়ারা আসে। তারপরে কাছে গ্রামে যাওয়ার পথ আছে। কাল রাতে যেভাবে মরার ইচ্ছেটা প্রবল হয়ে উঠেছিল, আজ দিনের আলোতে এসে সেই ইচ্ছেটা ম্লান হয়ে গেল। একটা আশার আলো মনের মধ্যে উঁকি দিতে লাগলো। একবার চেষ্টা করে দেখি না, যদি বাড়ি ফিরতে পারি। আর দেরি না করে উঠে পড়লাম। অবসন্ন দেহ, দুর্বলতার চোটে মাথাটা ভীষণ ঘুরছে। তবু থেমে থাকলে চলবে না। সন্ধান করতে করতে একসময় একটা অতি অস্পষ্ট পথের রেখা দেখতে পেয়ে সেটা ধরেই পথ চলতে লাগলাম। যেতে যেতে পথের রেখা আরো স্পষ্ট হলো। ভরসা পেলাম, এবারে নিশ্চয়ই গ্রামের দেখা পাবো। কিন্তু একটা ব্যাপার ভেবে দমে গেলাম। দস্যুরা যে সামান্য ছেঁড়া কাপড় আমাকে পরিয়ে দিয়ে গেল, তাতে কোনো মতে কোমর থেকে হাঁটু পর্যন্ত ঢাকা পড়ে। বুকে কোনো কাপড় নেই। কেমন করে এই বেশে লোকালয়ে মুখ দেখাবো? কি মনে করে তখনই আশেপাশের গাছ থেকে কতগুলো পাতা ছিঁড়ে ঘাস দিয়ে গেঁথে সেটা দিয়ে কোনো রকমে বুকে পিঠে ঢেকে একরকম লজ্জা নিবারণ করলাম। তারপর আবার চলতে লাগলাম সেই পথ দিয়ে। মনে হয় প্রায় চলেই এসেছি।
আমি চার পাচ্ছি না, খুব কষ্ট হচ্ছে, খুব। চোখে যেন এক পলকের মধ্যে অন্ধকার দেখলাম। পরক্ষণে লুটিয়ে পড়লাম মাটিতে। কোন রকমে বুকে ভর দিয়ে টেনে টেনে একটা বট গাছের নিচে গিয়ে এলিয়ে পড়লাম। শোয়া মাত্রই ঘুম চলে এলো। স্বপ্ন দেখলাম মেঘের উপর বসে আমি শ্বশুর বাড়ি যাচ্ছি। সেই বাড়ি ইন্দ্রপুরীতে। স্বয়ং রতিপতি যেন আমার স্বামী, আর রতি দেবী আমার সপত্নী। পারিজাত নিয়ে তার সঙ্গে আমার বচসা বেঁধেছে। কি সুন্দর পরিবেশ, কি মনোরম সুগন্ধ ভেসে আসছে চারপাশ থেকে। আমি এগিয়ে যেতে গেলাম নন্দনকাননের দিকে, কিন্তু পিছন থেকে কে যেন আমার পরনের শাড়িটা জোর করে টেনে ধরে আছে। ছাড়ো, ছাড়ো বলছি, ছাড়ো বলছি। ও মা গো, কে কে? হঠাৎ সম্বিত ফিরতে ধর্মনি উঠে বসলাম। দেখি সত্যি একজন লোক আমার সামনে বসে আছে। তার কর্কশ চেহারা, লোভাতো চাহনি দেখে ঘেন্নায় চোখ ফিরিয়ে নিতে ইচ্ছে করে। আমার পরনের শাড়িটা ধরে সে ক্রমাগত টানা হেঁচড়া করার চেষ্টা করছে। তুমি কে সুন্দরী? এই গভীর জঙ্গলে এমন রূপবতী রাজকন্যা কোত্থেকে এলো? কি যাবে যাবে আমার সঙ্গে? আমার গা গুলি উঠল যেন। প্রচন্ড ভয়ে আমি ছিটকে সরে এলাম। এই এই তুমি কে? হ্যাঁ, তুমি কে? আমার গায়ে হাত দিচ্ছ কেন? ছাড়ো, ছাড়ো বলছি, ছাড়ো। সৌভাগ্যক্রমে আমার হাতের কাছে একটা কাঠ পড়েছিল। সেটা তুলে নিয়ে দেহের অবশিষ্ট শক্তি দিয়ে সে শয়তানটার মাথায় জোর আঘাত করলাম। আঘাতটা গুরুতরই হয়েছে। লোকটার কপাল ফেটে দরদর করে রক্ত পড়তে লাগলো। তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুললি? দেখে নেবো তোকে, দেখবো তুই বাঁচিস কি করে, দেখবো তুই বাঁচিস কি করে। কোন রকমে টলতে টলতে উঠে মাথায় হাত চেপে ঊর্ধ্বশ্বাসে দৌড়ে পালালো সে। কাঠখানা আর ফেললাম না, তার উপর ভর দিয়ে উঠে দাঁড়ালাম। না, এখানে আর এভাবে পড়ে থাকা চলে না। বন্য জন্তুদের থেকেও মানুষরূপী বর্বর জন্তুদের ভয় বেশি। তাই আবারও হাঁটতে শুরু করলাম। অনেকটা পথ পেরোনোর পর দেখি দূর থেকে একজন বৃদ্ধা গরু চড়াতে চড়াতে এদিকে আসছে। কোনো মতে তা থেকে ছুটে গেলাম। ও বুড়িমা, মা গো, শোনো না, বলতে পারো মহেশপুর কোথায়? নয়তো মনোহরপুরি কোথায় বা জানো? আমায় পথ বাতলে দেবে গো। রাস্তা জানা আছে তোমার বুড়িমা? ও বুড়িমা, ও বুড়িমা। তুমি কে মা? অমন সুন্দর মেয়ের কি পথে ঘাটে একা বেরোতে আছে? মরি মরি, কি রূপ গা তোমার? তোমার কি বিপদ হয়েছে বাচ্চা? তুমি আমার ঘরে চলো, আগে মুখে দুটি কিছু দাও, তারপর কথা হবে।
তার কথা শুনে আমার বুক ফেটে কান্না পেল। বুড়িমার সঙ্গে তার ঘর গেলাম। তিনি আমাকে গোয়ালঘর থেকে দুধ দুইয়ে এনে ছোট্ট জামবাটি ভরে খেতে দিলেন। তারপর জানালেন তিনি মহেশপুর গ্রাম চেনেন। শুনে খুশিতে আমার মন ভরে উঠল। বললাম, আমি তোমাকে টাকা পাইয়ে দেব বুড়িমা, তুমি কেবল আমাকে দয়া করে সেখানে রেখে এসো, আমি তোমাকে টাকা পাইয়ে দেব। আমার ঘর সংসার ফেলে, গাই বাছুর ফেলে কি করে যাই বলো তো মা? বরং আমি পথ বাদলে দিচ্ছি, তুমি সেই রাস্তা ধরে চলে যাও। উপায় না দেখে আমি আবার একলা হাঁটার জন্য বেরিয়ে পড়লাম। সন্ধ্যা পর্যন্ত এক টানা পথ হাঁটলাম। বুড়িমার ঘরে খানিক খাবার আর বিশ্রাম পেলেও আগের থেকে শরীর ও মানসিক এতটাই কাহিল ছিলাম যে অল্প পথ হেঁটেই ক্লান্ত হয়ে গেলাম। ঠিক এই সময় এক পথিককে দেখলাম হেঁটে আসতে। কাছে গিয়ে শুধলাম, হ্যাঁ গা, একটু শুনবেন, মহেশপুর এখান থেকে কত দূর? তুমি কোথা থেকে আসছো? বুড়িমার কাছে তার গ্রামের নাম শুনেছিলাম। পথিককে সেই নাম বলে জানালাম আমি সেইখান থেকেই আসছি, যাব মহেশপুর। আমার সব কথা শুনে তিনি অত্যন্ত মলিন মুখ করে উত্তর দিলেন, তুমি তো পথ ভুল করেছো, একদম উল্টো পথে এসেছো। মহেশপুর তো এখান থেকে একদিনের পথ। হে ঠাকুর, আমি এমন কি পাপ করেছি যে তুমি আমায় এত কঠিন কঠিন সাজা দিচ্ছ? আমায় কাঁদতে দেখে প্রতিটা সান্ত্বনা দিতে লাগলো। বোধহয় বুঝলো আমি ঠিক কতটা অসহায়। সে একটা কিছু বলতেই যাচ্ছিল, তার আগে আমি আবার প্রশ্ন করলাম, আপনি কোথায় যাবেন? আমি এই কাছেই গৌরী গ্রামে যাব, তুমি কি আমার সঙ্গে যাবে? আমি অগত্যা তার সঙ্গে যাওয়াই স্থির করলাম। কিছু সময় পর আমরা গৌরী গ্রামে এসে পৌঁছালাম। পথিক জিজ্ঞাসা করল, আশেপাশের কারুর চেনা বাড়ি আছে তোমার যাওয়ার জন্য? আমি এখানে কাউকে চিনি না, আপনি ভাববেন না। ওই সামনের গাছতলায় শুয়ে থেকে আজকের দিনটা আমি কাটিয়ে দেব। তা তুমি কি জাতি? আমি কায়স্থ। আমি ব্রাহ্মণ। তুমি বরং আমার সঙ্গে এসো। তোমার পরনের কাপড় মোটার ময়লা হলেও তুমি যে বড় ঘরের মেয়ে তা বোঝাই যায়। ছোট ঘরে তো এমন রূপ হয় না। ছাই রূপ! এখন এই রূপের প্রশংসা শুনলেই আমার সর্বাঙ্গ চলে ওঠে। তারপর সে ব্রাহ্মণের সঙ্গে তার বাড়ি গেলাম। সে রাত্রে ব্রাহ্মণের ঘরে দুদিনের পর একটু ভালোভাবে বিশ্রাম করলাম। এই দয়ালু ব্রাহ্মণটি পেশায় যাজক, পৌরোহিত্য করেন। আমার কাপড়ের অবস্থা দেখে তিনি যজবানদের কাছ থেকে দুটো খাটো বহরের চওড়া রাঙাপিরির শাড়ি এনে আমায় পরতে দিলেন। শাখার করও তার ঘরে ছিল। সেখানে চেয়ে নিয়ে আমি হাতে পড়লাম। ব্রাহ্মণ ঠাকুরানিও অতি ভালো মানুষ। আমার শুকনো মুখখানা দেখে তার ভারী মায়া হলো। আমায় উঠানে ভালোভাবে বসিয়ে তিনি দুটি ভাত বেড়ে দিলেন। খেলাম। একটা মাদুর দিলেন, পেতে শুলাম। কিন্তু এত কষ্ট ভোগের পরেও আমার ঘুম পেল না। আমি যে জন্মের মতো সর্বহারা হয়ে গেলাম। আমার তো একুল ওকুল বলে আর কিছুই রইল না।
ভোরের দিকে খানিক ঘুম এলো। আবার একটা স্বপ্ন দেখলাম। সামনে অন্ধকারাচ্ছন্ন যম মূর্তি, তার সদন্তগুলোও বিরাট। সে আমার দিকে চেয়ে ব্যঙ্গ করে হাসছে। আর ঘুমোলাম না। সকালে উঠে দেখি আমার সারা শরীর ব্যথায় টনটন করছে, পা ফুলে গেছে, নড়াচড়ার শক্তিটুকুও নেই। যতদিন না শরীরের যন্ত্রণার লাঘব হলো, আমাকে ব্রাহ্মণের ঘরেই থাকতে হলো। যদিও ব্রাহ্মণ ও তার গৃহিণী আমাকে যত্ন করে রাখলেন এই কদিন, কিন্তু মহেশপুর যাবার কোনো উপায় দেখছিলাম না। কিছুজন বলল তারা পথ চেনে না, আবার কিছুজন বলে চিনলেও তারা সে পথে যাবে না। ভারী মুশকিল বটে। ব্রাহ্মণও আমায় নিষেধ করে বললেন, এরা কেউ যেতে রাজি হলেও তুমি এদের সঙ্গে যেও না। ওদের কারোরই চরিত্র ভালো না। ওদের পেটে অনেক শয়তানি বুদ্ধি, কখন কার কি মতলব বলা যায় না। আমি তোমায় এভাবে একা কারোর সঙ্গে ছেড়ে দিতে পারি না মা। কথাটা খুব ভুল নয়। পথে পা দেওয়া মাত্রই যে খারাপ লোকের পাল্লায় পড়েছি তা তো অস্বীকার করতে পারি না। অগত্য উপায় নাই দেখে আপাতত হাল ছেড়ে দিলাম। দিন আষ্টেক পরের কথা। আমার শরীর প্রায় সেরে এসেছে। একদিনে কিছুটা শারীরিক বল ফিরে পেয়েছি বটে, কিন্তু মনের অবস্থা একই রকমই বিধ্বস্ত। যে নিজের স্বজন পরিজনদের থেকে দূরে অখ্যাত পাড়াগায় বসে একরকম অসহায়ভাবে দিন কাটায়, তার আবার শরীর ভালো থাকাই বা কি, মন ভালো থাকাই বা আর কি। একদিন সকালে আমি ব্রাহ্মণ গিন্নির সঙ্গে ঘরে বসে চাল থেকে কাকর বাঁধছিলাম। ব্রাহ্মণ ঠাকুর তার কোনো এক যজমানের বাড়ি গিয়েছিলেন। একসময় শুনলাম তিনি ফিরে এসে দাওয়ায় বসে আমার নাম ধরে ডাকাডাকি করছে। আমি এক ঘটি জল নিয়ে তাকে দিলাম। তিনি জল খেয়ে বললেন, শোনো, একটা ভালো কথা আছে। হ্যাঁ, আমি যে যজমানের বাড়ি থেকে এখন ফিরছি, তারা দিন দুয়েকের ভেতর সপরিবারে কলকাতা যাবে। তুমি তো বলেছিলে মা, তোমার ওই খুড়ো মশাই নাকি কলকাতাতে থাকে। তো আমি তাকে, মানে ওই কৃষ্ণদাস বাবু মশাইকে অনুরোধ করেছি যাতে তিনি তোমাকে কলকাতা সঙ্গে করে নিয়ে যান। তুমি সেখানে যাও, দেখবে তোমার খুড়ো নিশ্চয়ই তোমাকে কোনো তোমার বাপের বাড়ি কি শ্বশুর বাড়ি পৌঁছানোর একটা ব্যবস্থা করে দেবে। ঠিক আছে? কথাগুলো শুনে আমি খানিক স্বস্তি পেলাম, কিন্তু শান্তি পেলাম না। কি জানি আমার যা পোড়া কপাল, আদৌ কি আর কোনোদিন? যাকে যাক, দেখি কপালে আর কি কি লেখা আছে। পরদিন ব্রাহ্মণ আমাকে সঙ্গে করে কৃষ্ণদাসবাবুর বাড়ি নিয়ে গেলেন। তিনি আমার মাথায় হাত রেখে আশীর্বাদ করে আশ্বস্ত করলেন নিরাপদে আমায় সঙ্গে করে তিনি কলকাতা নিয়ে যাবেন। ওদিকে আবার হুট করে এক অনাগত মেয়েকে তাদের ঘাড়ে চেপে যাত্রা করা দেখে বসুগিন্নি খানিক মনক্ষুণ্ণই হলেন, কিন্তু মুখে কিছু বললেন না। তার পরদিনই ভোর নাগাদ কলকাতার উদ্দেশ্যে যাত্রা করলাম। প্রথম দিন 4-5 ক্রোশ পথ হেঁটে গঙ্গা তীরে আসতে হলো। পরদিন নৌকায় উঠলাম। আমি জীবনে কখনো গঙ্গা দেখিনি। এই প্রথম চোখের সামনে মা গঙ্গাকে দেখে আহ্লাদে প্রাণটা ভরে গেল। আমার এত দুঃখ, এত যন্ত্রণা মুহূর্তের জন্য যেন সব ভুলে গেলাম। গঙ্গার প্রশস্ত হৃদয়, তাতে ছোট ছোট ঢেউ, আর ছোট ঢেউয়ের উপর রোদের ঝিলিক। যত দূর চোখ যায় শুধু জল আর জল। তীরে কুঞ্জের মতো সাজানো গাছের অনন্ত শ্রেণী। জলে কত রকমের কত নৌকা। সেখান থেকে দাঁড়ের শব্দ, মাঝিদের কোলাহল,
তীরে জমে যাওয়া লোকজনের কোলাহল, কত রকমের লোক যে যার কাজে ব্যস্ত। আবার কোথাও সাদা মেঘের মতো অসীম সৈকত ভূমি, তাতে কত রকমের পাখি উড়ে বেড়াচ্ছে, আপন খেয়ালে সুমধুর ডাক ডাকছে। সত্যি গঙ্গা যথার্থ পুণ্যময়ী। অতৃপ্ত হৃদয় নিয়েও ওই কয়দিন মন ভরে এই সব কিছু দেখতে দেখতে আসলাম। যেদিন কলকাতায় পৌঁছাবো তার আগের দিন সন্ধ্যের দিকে জোয়ার আসলো। নৌকা আর গেল না। একটা বাঁধা ঘাটের কাছে আমাদের নৌকা লাগিয়ে রাখলো। কত সুন্দর জিনিস দেখলাম। জেলেরা মোচার খোলার মতো ডিঙিতে মাছ ধরছে। ব্রাহ্মণ পণ্ডিত ঘাটের ওপর বসে শাস্ত্র বিচার করছেন। দেখলাম কত সুন্দরী বেশভূষা করে জল নিতে এসেছে। কেউ জলে ফেলে, কেউ কলসিতে জল পড়ে, আবার কেউ ঢালে আবার পড়ে, হাসে গল্প করে, আবার ফেলে, আবার কলসি ভরে। দেখে আমার একখানা গান মনে পড়ে গেল। একা কাকে কুম্ভ করি, কলসিতে জল ভরি, জলের ভিতরে শ্যামরায়, কলসিতে দিতে ঢেউ, আর দেখলাম না কেউ, পুনো কানু জলেতে লুকায়। সেদিন সেখানে দুটো মেয়েকে দেখেছিলাম, তাদের কখনো ভুলব না। মেয়ে দুটির বয়স 7 কি 8 বছর। দেখতে বেশ, তবে পরম সুন্দরীও নয়, কিন্তু সেজেছিল খুব সুন্দরভাবে। কানে দুল, হাতে আর গলায় একখানা গয়না, ফুল দিয়ে খোপা বেঁধেছে, 2খানা সবুজ বেড়ে কাপড় পরেছে, পায়ে 4খানা করে মল, কাঁখে ছোট ছোট 2টো কলসি আছে। তারা ঘাটের দিকে নামবার সময় জোয়ারের জলে একটা গান গাইতে গাইতে নামলো। গানটা আমার এখনো মনে আছে, বেশ মিষ্টি লেগেছিল। একজন 1 পদ গায় তো আরেকজন 2য় পদ। একসময় তাদের নামও শুনলাম, অমলা আর নির্মলা। প্রথমে গাইল, আজ ধানের খেতে ঢেউ উঠেছে 5 তলাতে জল, আয় আয় সই জল আনি গে, জল আনি গে চল, ঘাটটি জুড়ে গাছটি বেড়ে ফুটলো ফুলের তল, আয় আয় সই জল আনি গে, জল আনি গে চল, বিনোদ বেশে মুচকি হেসে খুলবো হাসির কল, কলসি ধরে গর্ব করে বাজিয়ে যাব মল, আয় আয় সই জল আনি। বলি, ও ছাই গান আবার হাঁ করে শুনছো কেন গা? অমলা নির্মলার গান শুনতে শুনতে এতটাই বিভোর হয়ে গিয়েছিলাম যে পিছনে বসুগিন্নি এসে কখন দাঁড়িয়েছে টেরই পায়নি। বললাম, কেন, ক্ষতি কি? চুড়িদের মরণ পাকনা গজিয়েছে আর কি, লাজ লজ্জার মাথাকে বসে আছে মাগিরা। 16 বছরের মেয়ের মুখে ও গান ভালো শোনাতো না বটে, কিন্তু 7 বছরের মেয়ের মুখে বেশ শোনায়। কিন্তু ভেবে দেখুন, জোয়ান মিনসির হাতে চড়চাপড় জিনিসটা ভালো না, কিন্তু 3 বছরের ছেলের হাতে চড়চাপড় বড়ই মিষ্টি, তাই না? বসুগিন্নি আর কিছু না বলে পাশে গিয়ে গোঁজ হয়ে বসে পড়লেন। আমি ভাবতে লাগলাম, এ সমাজে এত প্রভেদ কেন হয়? এক জিনিস 2 রকম লাগে কেন? যে দান দরিদ্রকে দিলে পুণ্য হয়, তা বড় মানুষকে দিলে তোষামত বলে গণ্য হয় কেন? যে ক্ষমা পরম ধর্ম, অপরাধের প্রতি তা করলে মহাপাপ কেন? কেউ সত্যিই স্ত্রীকে বনে দিয়ে আসলে লোকে তাকে মহাপাপী বলে, কিন্তু রামচন্দ্র স্ত্রীকে বনে দিয়ে এসেছিলেন, তাকে কেন মহাপাপী বলে না কেউ? উত্তর নেই, কারোর কাছে নেই এই প্রশ্নের উত্তর। নৌকাপথে কলকাতা আসতে আসতে দূর থেকে কলকাতার চেহারা দেখে আমি যেমন অবাক হলাম, তেমন ভয়ও পেলাম। অট্টালিকার পর অট্টালিকা, বাড়ির গায়ে বাড়ি, বাড়ির পিঠে বাড়ি, তার পিঠে বাড়ি,
অট্টালিকার সমুদ্র, অন্ত নেই, গুনতি নেই, সীমাও নেই। জাহাজের মাস্তুলের সংখ্যা দেখে জ্ঞানবুদ্ধি লোপ পেল যেন। নৌকার অসংখ্য অনন্ত শ্রেণী দেখে মনে হলো, এত নৌকা মানুষে তৈরি করলো কিভাবে? কাছে এসে দেখলাম রাজপথে গাড়ি, পালকি, পিঁপড়ে সারির মতো চলছে। যারা হেঁটে যাচ্ছে তাদের সংখ্যা তো কথাই নাই। ভয় হলো, এর ভেতর থেকে খুড়োকে খুঁজে বার করবো কিভাবে? ওদিকে কৃষ্ণদাসবাবু কালীঘাটে পুজো দেওয়ার পর ভবানীপুরে গিয়ে একখানা বাসা ভাড়া করলেন। আমায় জিজ্ঞাসা করলেন, তোমার খুড়ির বাড়ি কোথায়, কলকাতা না ভবানীপুরে? মাথা নিচু করে থাকলাম, কারণ এর উত্তর আমার জানা নেই। আমি ভেবেছিলাম মহেশপুর যেমন একটা গণ্ডগ্রাম, কলকাতাও বুঝি তেমনই একটা গণ্ডগ্রাম। একজন ভদ্রলোকের নাম করে লোকে বলে দেবে তার ঠিকানা। কিন্তু এখন দেখি কলকাতা অট্টালিকার সমুদ্র। আমার জ্ঞাতি খুড়োকে খুঁজে বের করার কোনো উপায় দেখলাম না। কৃষ্ণদাসবাবু আমার হয়ে অনেক সন্ধান করলেন, কিন্তু কলকাতায় একজন সামান্য গ্রাম্য লোককে এভাবে খুঁজে বের করা অসম্ভব। কৃষ্ণদাসবাবু পরিকল্পনা ছিল এরপর এখান থেকে কাশী যাবেন। মানত করা পুজো আচ্চা সম্পন্ন হওয়ার পর সপরিবারে কাশী যাবার উদ্যোগ করতে লাগলেন। আমি যেন জড়বৎ হয়ে গেলাম, ডুগরে ডুগরে কাঁদতে লাগলাম। বসুকিনী পান চিবুতে চিবুতে বললেন, বলি ও মেয়ে, তুমি আমার কথা কেন শোনো? এবার কারোর বাড়িতে দাসী পানা করো, আজ চুবির আসবার কথা আছে, তাকে বলে দেবো, আর বাড়িতে তোমার চাকরানি কাজ দেব। ঈশ্বর, শেষে কিনা কপালে দাসী বৃত্তি লেখা ছিল। আমার চোখের জলের পরিবর্তে এবার যেন রক্ত বেরিয়ে আসবে। কৃষ্ণদাসবাবু কাতস্বরে বললেন, আমি কি করবো বলো মা, আমি তো নিরুপায়। সত্যি তো, তিনি কি বা করবেন? সবই আমার কপাল। আমি ঘরের ভেতরে গিয়ে এক কোণে পড়ে পড়ে কাঁদতে লাগলাম। সন্ধ্যার পরে বসুগিন্নি আমাকে ডেকে বললেন, এই যা শুভ হয়েছে, তুমি যদি ওদের বাড়ি ঝি থাকতে রাজি হও তবে বলে দিচ্ছি। এতক্ষণ মনে মনে ভাবছিলাম ঝি থাকবো না, না খেয়ে মরবো সেও ভালো, কিন্তু শুভকে দেখার পর আমার মনটা আমূল বদলে গেল। শুভ শুভ শুনে আমি ভেবেছিলাম যে সাহেব শুভদরের কেউ একটা হবে। আমি এদিকে পাড়া গায়ে মেয়ে, আমার হাল সে নির্ঘাত খারাপ করেই ছাড়বে। কিন্তু দেখলাম তা নয়, শুভ একটি স্ত্রীলোক, এবং সে রীতিমতো দেখবার একটি সামগ্রী বটে। মেয়েটি আমার বয়সী হবে, গায়ের রং আমার চেয়ে খানিক ফর্সা, বেশভূষা এমন কিছু নয়, কানে গোটা কতক মাকড়ি, হাতে বালা, গলায় একটা ফিনফিনে হার, আর পরনে কালো পিঠে কাপড়, তাতেই যেন রূপ খুলেছে ভারী। এমন মুখ আমি আগে কখনো দেখিনি, যেন পদ্ম ফুটে আছে। চারিদিক থেকে সাপের মতো কোকড়া চুলগুলো ফোনা তুলে পদ্মটা ঘিরে ধরেছে। খুব বড় বড় চোখ, কখনো স্থির কখনো চঞ্চল, ঠোঁট দুটো পাতলা রাঙা টুকটুকে ফুলের পাপড়ির মতো উল্টানো, মুখখানা ছোট ছিমছাম, সব শুদ্ধ যেন ফুটন্ত ফুল। তার মুখে কি একটা যেন মাখানো ছিল, সেটা যেন আমাকে নিমিষেই বশ করে ফেলল। শুভর সঙ্গে একটা 3 বছরের ছেলেও ছিল,
সেটি যেন তেমনি একটি আধ ফুটন্ত ফুল, উঠছে, পড়ছে, বসছে, খেলছে, হেলছে, দুলছে, দৌড়াচ্ছে, হাসছে, বকছে, মারছে, সকলকে আদর করছে। আমি এক মনে ওদের দিকে তাকিয়ে আছি। এমন সময় কৃষ্ণদাসবাবুর গিন্নি বিরক্ত ভরে আবার জিজ্ঞেস করলেন, কি হলোটাকে? কত উত্তর দাও না যে, অত ভাবছো নাকি? হ্যাঁ, বসুকিনীর কথার মাঝে শুভ এগিয়ে এলো আমার দিকে, মিষ্টি হেসে বলল, তা মাসিমা, একটু বলে দিতে হয় বই কি, উনি নতুন মানুষ, আমায় তো চেনেন না। এই যে ভাই শোনো, আমার নাম সুভাষিনী গো, ইনি আমার মাসিমা। আমাকে ছেলেবেলা থেকে ওনারা সবাই শুভ বলে ডাকে। আমাদের এই শুভর বিয়ে হয়েছে কোথায় জানো? কলকাতার রাম দত্তের ছেলের সঙ্গে। তারা খুব বড় লোক, ছেলেবেলা থেকে ও শ্বশুর বাড়িতেই থাকে। আমরা কখনো ওকে বিশেষ দেখতে পাইনি। আমি এখানে এসেছি শুনে আমার সঙ্গে দেখা করতে এসেছে। তা বলি কি, তুমি বড় মানুষের বাড়ি কাজ করতে পারবে তো? হ্যাঁ, আমি হরমোহন দত্তের মেয়ে, টাকার গতিতে শুতে চেয়েছিলাম একদিন। সে আমাকেই নাকি শুধানো হচ্ছে বড় মানুষের বাড়িতে কাজ করতে পারবো কিনা। আমার চোখে জলও এলো, মুখে হাসিও ফুটল। যদিও সেটা বসুগিন্নির চোখে পড়ল না, পড়লেও উনি গ্রাহ্য করতেন না। কিন্তু আমার চোখের জল যার কাছে আমি আড়াল করতে পারলাম না, সে হলো গিয়ে সুভাষিনী। মাসিমা, বলছি যে আমি একটু ওকে ঘরে নিয়ে যাই, বড় কথা বলে দেখি। যদি উনি রাজি হন তবে সঙ্গে করে নিয়ে যাবো খন। এই বলে সুভাষিনী বসুগিন্নির উত্তরের অপেক্ষা না করে আমার হাত ধরে টেনে নিয়ে গিয়ে একটা ঘরের ভেতর ঢুকল। সেখানে আর কেউ ছিল না, কেবল শুভর ছেলেটি মার সঙ্গে সঙ্গে দৌড়ে এলো। একখানা তক্তাপোষ পাতা ছিল সেখানে। সুভাষিনী তাতে নিচে বসে আমাকেও হাত ধরে টেনে নিয়ে বসল। আমার নাম তো জানলি, তা তোমার নাম কি ভাই? শুভর কথাবার্তা শুনে আমার ভেতরটা ঠান্ডা হয়ে আসছিল। কি সুন্দরভাবে কথা বলে মেয়েটা, আমায় চেনে না, জানে না, তবুও ভাই বলে সম্বোধন করে। আপনজনের মতো কথা বলে আমাকে মান দিচ্ছে। কপালে যদি বাকি জীবন দাসীপনা করাই লেখা থাকে, তো এর কাছেই বাঁধা হয়ে থাকব। ওর প্রশ্নের উত্তরে বললাম, আমার দুটো নাম, যে নামটা এখানে সবাইকে বলেছি আপনাকেও তাই বলছি, কুমুদিনী। কুমুদিনী জাতি কায়স্থ তো? হ্যাঁ, আমরা কায়স্থ। কার মেয়ে, কার বউ, কোথায় বাড়ি, সেসব এখন জিজ্ঞাসা করব না। এখন আমি যা বলছি মন দিয়ে শোনো। তুমি যে বড় ঘরের মেয়ে তা আমি খুব ভালো করেই বুঝতে পেরেছি। তোমার হাতে গলায় গয়না পরার দাগ আজও রয়েছে। তোমাকে আমি আমার বাড়িতে দাসীপনা করতে বলবো না। রান্না বান্না জানো তো? জানি। আমার বাপের বাড়িতে আমার রান্না খেতে সবাই খুব ভালোবাসত। বেশ বেশ, আমাদের বাড়িতে আমরা সকলেই রাঁধি। তবুও কলকাতার রেওয়াজ মতো একটা রান্নার লোক আছে, সে ওই কিছু সময়ের জন্য বাড়ি যাবে। মা চলো বাড়ি যাই। যাবো তো বাবু, এই যাব। হ্যাঁ ভাই, যা বলছিলাম, সে রাঁধুনি বাড়ি যাবে, তাই এখন মাকে বলে তোমাকে তার জায়গায় রেখে দেবো। তোমাকে রাঁধুনির মতো রাঁধতে হবে। আমরা সকলেই রান্না বান্না করবো, তুমিও সেই সঙ্গে আমাদের হাতে হাতে রান্নার টুকিটাকি কাজ সামলে দেবে। রাজি? আজি ও আজি, তুই না একটা পাজি। আমি তোমার বাবু, বাবু পাজি। অমন কথা বলতে নেই বাবা, আর বলো না ভাই, ছেলেটা আমার ভারী চঞ্চল, এমন কথা প্রতিদিনই বলে। আপনার কাছে আমি দাসীপনা করতেও রাজি। ও মা গো মা, আমায় আপনি কেন বলছো ভাই? এসব মান বড় মাকে গিয়ে দিও। তুমি আগে থেকে বলে রাখি, তিনি একটু খিটখিটে মেজাজের, তাকে বশ করে নিতে হবে।
তুমি ঠিক পারবে, আমি মানুষ চিনি। আর সময় নষ্ট না করে সুভাষিনী আমাকে নিয়ে গাড়িতে তুলল। যে দুটো লাল পিড়ের শাড়ি আমি নিয়ে এসেছিলাম তার একটা পরেছিলাম আর একটা দড়িতে শুকোচ্ছিল। সুভাষিনী সেখানে আর নিতে দিল না, বলল ওখানে গিয়ে আমি এমন ঢের পাব। আমি নিজের মনকে খানিক শান্ত করে নিয়তিকে মেনে নিলাম। সুভাষিনীর ছেলেকে কোলে তুলে আদর করতে করতে তার বাড়ির দিকে রওনা হলাম। সুভাষিনীর বাড়িতে ঢুকে প্রথমেই হাত মুখ ধুয়ে অন্তরে গেলাম। গিয়ে শুনলাম শুভর শাশুড়ি ছাদে আছে। সেখানে যেতেই দেখি একজন বুড়ো মানুষ ছাদের উপর অন্ধকারে একটা শীতল পাটি পেটে তাকিয়া মাথায় দিয়ে শুয়ে আছে, আর একটা ঝি তার পা টিপে দিচ্ছে। মা, এই দেখো কারের সঙ্গে করে এনেছি। এই যাও যাও, মাকে গিয়ে ভক্তি ভরে পেন নাম কর। আমি গিয়ে তাকে প্রণাম করে পায়ের ধুলো নিলাম। কে পেন নাম করলে? ওরে ও বউ, কারে সঙ্গে করে আনলি গো? তুমি একটা রাঁধুনি খুঁজছিলে না, তাই একে নিয়ে এসেছি। কোথায় পেলে? মাসিমা দিয়েছেন। ও, তো বামুন না কায়েত? কায়েত। আহ, তোমার মাসিমার যেমন বুদ্ধি। কায়েতের মেয়ে নিয়ে কি হবে গো? একদিন বামুনকে বাদ দিতে হলে কি দেব শুনি? মা, রোজ তো আর বামুনকে খেতে দিতে হবে না, সে কয়দিন চলে চলুক না, তারপর না হয় বামনি পেলে রাখা যাবে ক্ষণ। আর বামুনের মেয়ে যা দেমা, আমরা তাদের রান্নাঘরে গেলে হাড়ি কলসি ফেলে দেয়, আবার এদিকে পাতের প্রসাদ দিতে আসে। কেন মা, আমরা কি মুচি? আমি মনে মনে হাসলাম। সুভাষিনী দেখি শাশুড়িকে বেশ হাতের মুঠোয় রাখতে জানে। শুভর কথা শুনে তিনি বললেন, তা সত্যি বটে মা, ছোট লোকের এত অহংকার সওয়া যায় না। তা এখন দিন কত কায়েতের মেয়েরই রেখে দেখি, তো মাইনে কত বলেছে? ইস, এইটি তো কথা হয়নি। হায় রে কলিকারের মেয়ে, লোক রাখতে নিয়ে এসেছ, তার মাইনের কথা শুধোনি? দাও মেয়ে, কি নেবে তুমি? যখন আপনাদের আশ্রয় নিতে এসেছি তখন যা দেবেন তাই নেব। তো বামুনের মেয়েকে কিছু বেশি দিতে হয় বটে, কিন্তু তা তুমি তো কায়েত, মাসে 3 টাকা আর সঙ্গে খোরাক পোশাক দেব। তাই দেবেন? তা তোমার বয়স কত গা? অন্ধকারে ভালো বুঝতে পারছি না, কিন্তু গলাটা তো ছেলে মানুষের মতোই লাগছে। 19। তবে বাচ্চা, অন্যত্র গিয়ে কাজের চেষ্টা করো, আমি সম্মত লোক রাখি না। কেন মা, সমস্ত লোকে কি কাজকর্ম পারে না? দূর বেটি, পাগলের মেয়ে একটা, এখনো কিছু বুঝিস নে? সমস্ত লোক কি লোক ভালো হয়? সে কি মা, দেশ লোক সব সমস্ত লোক কি বন্ধ? তা নয় হলো, তবে ছোট লোক যারা খেটে খায় যারা, সেসব সমস্ত লোকজন কি ভালো? তখন কি মতলব কুবুদ্ধির জাল ফেঁদে বসে। আমি আর কান্না চেপে রাখতে পারলাম না, মুখের আঁচল চাপা দিয়ে কাঁদতে কাঁদতে চলে গেলাম। কি গো বৌমা, সে ছুটে পালালো নাকি? তা গেছে যাক, ও মেয়ে আমি রাখবো না। কিন্তু গৃহস্থ বাড়ি থেকে না খেয়ে যাবে, অকল্যাণ হবে যে মা। আমি বরং ওকে কিছু খাইয়ে তারপর বিদায় করছি। সুভাষিনী এসে আমাকে সঙ্গে করে নিজের শোভার ঘরে নিয়ে গেল। শুধলাম, আর আমায় ধরে রাখছো কেন? পেটের দায় হোক বা প্রাণের, আমি এমন সব কথা শোনার পর এখানে আর থাকতে পারবো না। বেশ, কিন্তু আমার অনুরোধ, আজকে রাত্রিটা থাকো। তবে একটা কথা বলো তো, এখানে যদি নাই থাকো তাহলে যাবেটা কোথায়? গঙ্গায়। এরকম কথা বলো না ভাই, তুমি কিছু করে বসলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। তোমাকে তো বড় মুখ করে আমি এ বাড়িতে এনে তুললাম, সেই আমি যদি বেঁধে রাখতে না পারি, চিন্তা করো না,
আমি এবারে কি করি সেটা কেবল বসে বসে দেখো। হারানি, ও হারানি, কোথা গেলি গো? এদিকে শোন একটিবার। কই রে? হারানি সুভাষিনীর খাসছি। ডাক পেয়ে হারানি এলো। মোটা সোটা কালো কুচকুচে 40 পার। হাসি যেন মুখে ধরে না, সব কথাতেই হাসি। বুঝলাম মেয়ে বড্ড ছটফটে। শোন হারানি, একবার তাকে ডেকে পাঠা, যেমন করে পারিস ডাকগে যা। হারানি হাসতে হাসতে চলে গেল। কি গো, কাকে ডেকে পাঠালে? তোমার স্বামীকে? তুমি কিচ্ছুটি বলো না ভাই, আমার পাশটায় চুপ করে বসে থেকো, ঠিক আছে? সুভাষিনীর স্বামী আসলেন। বেশ বলিষ্ঠ, সুন্দর দোহারা চেহারা তার। এসে জিজ্ঞাসা করলেন, কি তরব কেন? আরে তোমার পাশে নি কে? ওর জন্যই তোমাকে ডেকেছি। আমাদের রাঁধুনি বাড়ি যাবে, তাই ওকে তার জায়গায় রাখবার জন্য আমি মাসির কাছ থেকে এনেছি। কিন্তু মা ওকে রাখতে চান না। কেন? সমস্ত বয়স। ও এই ব্যাপার, তা আমায় কি করতে হবে? ওকে রেখে দেবার বন্দোবস্ত করে দিতে হবে। কেন? সুভাষিনীর স্বামীর কাছে গিয়ে আমি যেন শুনতে না পাই এমন সুরে বলল, আমার হুকুম। ও আচ্ছা, থাক। কখন পারবে? এই খাবার সময়। সুভাষিনীর স্বামী চলে যেতেই আমি বললাম, উনি আমাকে রেখে দেবার বন্দোবস্ত করলেও আমার যে থাকতে বড় বাঁধবে। এত কথা শোনার পরেও। সে কথা পরে হবে, গঙ্গা তো আর একদিনে বুঝে যাবে না। তাছাড়া প্রাণ আর মান সম্মান বাঁচাতে হলে লোকজনের কটু কথা অত গায়ে মাখলে চলে না। রাত্রি 9টার সময় সুভাষিনীর স্বামী রমণবাবু খেতে বসলেন। তার মা কাছে গিয়ে বসল। সুভাষিনী আমাকে ফিসফিস করে বলল, এই কি হয় দেখিয়ে চলো। আমরা আড়াল থেকে দেখলাম নানা রকম পদ রান্না হয়েছে, কিন্তু রমণবাবু একবার একটু করে মুখে দিলেন আর সরিয়ে সরিয়ে রেখে দিলেন, কিছুই খেলেন না। তার মা জিজ্ঞাসা করলেন, ও খোকা, আজ তো কিছু খেলি না রে বাবা? আরে ও রান্না ভূত পেতেও খেতে পারবে না মা। ওই বামুন ঠাকরে দিন রান্না খেয়ে খেয়ে একবার অরুচি জন্মে গেছে। ভাবছি কাল থেকে পিসির বাড়িতে গিয়ে খেয়ে আসবো। সংসারে ননদ ভাজের সম্পর্কের খবর কারোরই অজানা নয়। মা থাকতে ছেলে পিসির বাড়িতে খেতে যাবে শুনে শুভর শাশুড়ির ভারী সম্মানে লাগলো। বললেন, তা করতে হবে না রে বাপধন, আমি কাল থেকে নতুন রাঁধুনির ব্যবস্থা করছি। রমণবাবু না খেয়ে হাত ধুয়ে উঠে গেলেন দেখে সুভাষিনী বলল, আমাদের জন্য খাওয়াটাই হলো, তা না হোক পরে লুকিয়ে খাইয়ে দিয়ে আসবো। এখন আমাদের কাজটা হলেই হলো। সুভাষিনীকে আমি কিছু বলতেই যাচ্ছিলাম, তখনই বাইরের ঘর থেকে হারানি ডাকলো, ও বৌদিমণি, তোমার শাশুড়ি মা তোমায় ডাকতেছেন। সুভাষিনীর শাশুড়ির কাছে গেল। আমি আড়াল থেকে ওদের কথা শুনতে লাগলাম। বলি, সে কাইতে ছুরিটা চলে গেছে কি? না মা, তার এখনো খাওয়া হয়নি, তাই যেতে দিইনি। তা সে রাধে কেমন? জানি না তো। আজ নয় সে নাই গেল, কাল তাকে দিয়ে 2-1খানা পদ রাঁধিয়ে দেখতে হবে। আচ্ছা মা, আচ্ছা। সুভাষিনী মুখ টেপে হাসতে হাসতে শাশুড়ির ঘর থেকে বেরিয়ে এলো। পরদিন আমি রাঁধলাম, যত্ন করে সব রান্না করলাম। সুভাষিনী যদিও মাঝখানে দেখতে এসেছিল, পরীক্ষা তো আজ আমার একার না, ওরও বটে। কিন্তু আমি ইচ্ছে করি সেই সময় লঙ্কার ফোড়ন দিলাম। সে কাস্তে কাস্তে উঠে যেতে লাগলো। মরণ আর কি, পাজি মেয়ে। প্রথমে খেতে বসলো বাড়ির ছোট ছোট ছেলে মেয়েরা। সুভাষিনীর ছোট ছেলেটা অত কিছু খেতে পারে না, কিন্তু সুভাষিনীর 5 বছরের একটা মেয়ে ছিল। সুভাষিনী তাকে জিজ্ঞাসা করলো, কেমন রান্না হয়েছে হেমা? বেশ হয়েছে গো মা, বেশ হয়েছে। মেয়েটি বড় বড় শ্লোক বলতে ভালোবাসে,
তাই সে আরেক গ্রাস মুখে দিয়ে আবার বলল, বেশ গো বেশ, রাধো বেশ, বাঁধো বেশ, বকুল ফুলের মালা, রাঙা শাড়ি হাতে হাড়ি, রাজ্যে গোয়ালার পালা। এমন সময় বাজলো বাঁশি কদমের তলে, কাঁদিয়ে ছেড়ে রান্না পেলে রাঁধুনি ছোটে চলে। এই তোর শ্লোক রাখতো বাবু, চুপচাপ খাওয়া শেষ কর, বাকিরাও বসবে তো নাকি? চল। মায়ের ধমকে মেয়ে চুপ করল। তারপর খেতে বসলেন সুভাষিনীর স্বামী রমনবাবু। আড়াল থেকে আমি দেখতে লাগলাম। দেখি তিনি সমস্ত ব্যঞ্জনগুলি খুব তৃপ্তি করে চেটেপুটে খেলেন। সুভাষিনীর শাশুড়ির মুখে যেন আর হাসি ধরে না। রমনবাবু জিজ্ঞাসা করলেন, মা, আজ কে এনেছে? একটা নতুন লোক এসেছে বাবা। বাহ, বেশ এনেছে। আচ্ছা, আমার খাবার শেষ, উঠলাম। তারপর বাড়ির কর্তা খেতে বসলেন, কিন্তু সেখানে আমি যেতে পারলাম না। গিন্নিমার আদেশ অনুযায়ী সেখানে ভাত খেতে নিয়ে গেলেন বুড়ো বামুন ঠাকুরানী। এখন বুঝলাম গিন্নিমার কোথায় ব্যথা। তিনি কেন অল্প বয়সী স্ত্রীলোক কাজে রাখতে চাইছিলেন না। প্রতিজ্ঞা করলাম, যতদিন এখানে থাকি ও পথ মারাবো না। যদিও পরে আমি একে ওকে জিজ্ঞেস করে জেনেছিলাম কর্তা লোক ভালো, স্বভাব চরিত্রও ভদ্র, কিন্তু গিন্নিমা ভীষণ খুঁতখুঁতে আর সন্দেহপ্রবণ হওয়ায় বাড়িতে অল্প বয়সী ঝি চাকর ঢুকতে পারে না। বামুন ঠাকুরানী ফিরে আসলে তাকে জিজ্ঞাসা করলাম, কর্তা রান্না খেয়ে কিছু বললেন? ও গো মেয়ে, বেশ রেঁধেছ গো, বেশ রেঁধেছ। আমরাও রাঁধতে জানি, কিন্তু বুড়ো হলে কি আর দর হয়? এখন রাঁধতে গেলে রূপ যৌবন চাই। বুঝলাম কর্তা আমার রান্না খেয়ে ভালো বলেছে, আর সেই জন্যেই বামনি চোটে লাল। এবার আমার তাকে নিয়ে আর একটু রঙ্গ করতে সাধ হলো। বললাম, রাঁধতে হলেও রূপ যৌবন চাইবই কি বামুন দিদি? বুড়িকে দেখলে কার আর খাবার রোচে বলো? তোমার বুঝি ওই রূপ যৌবন চিরকাল থাকবে? মুখে পোকা পড়বে না? এই বলে সে রাগের মাথায় একটা হাঁড়ি উনুনে চাপিয়ে দিয়ে সেখানে ভেঙে ফেলল। আমি মুচকি হেসে বললাম, সর্বনাশ! দেখলে বামনি দিদি, রূপ যৌবন না থাকলে হাতের হাঁড়িও ফোটে। এবারে বামনিকে সামলাই কে হাতের কাছে রাখা একখানা বেরি নিয়ে এসে আমাকে সে তাড়া করলো মারবার জন্য। ঠিক এমন সময় সুভাষিনী ঘরে ঢুকলো, কিন্তু বামনির আগে এতটাই দিকবিদিক শূন্য হয়ে পড়েছিল যে সে তাকে দেখতেই পেল না। বয়স হয়ে যাওয়াতে সে বোধহয় কানেও আজকাল কম শোনে, কথা বোঝেও কম। আমি ঠাট্টা করে কি বললাম আর সে কি বুঝল। দাঁত মুখ খিচিয়ে বলে উঠল, হারামজাদি, যা মুখে আসে তুই তাই বলবি? তোকে এরপরও ক্ষমা করবো আমি? আমি কি পাগল? এই বামনি, আমি ওকে এনেছি, তুমি হারামজাদি বলবার কে? তুমি বেরো আমার বাড়ি থেকে। ধুর, আমি কখন হারামজাদি বললে মা? এমন কথা আমি কখনো মুখে আনিনি। তোমরা আমাকে এতদিনও চিনলে না। আমি যদি হারামজাদি বলে থাকি তবে আমি যেন গোল্লায় যাই গো ঠাকুর, গোল্লায় যাই। ইসরে বালাই ষাট, আমি যেন জমের ঘরে যাই। সে কি দিদি, এত সকাল সকাল? সে দিদি, এতদিন থাকো না। আমার যেন নরকেও ঠাই না হয় ঠাকুর। ওটি বলিও না দিদি, নরকের লোক যদি তোমার রান্না না খেলো তবে নরক আবার কি? দেখেছো দেখেছো বৌরানী, দুদিনের মেয়ে আমাকে যা মুখে আসে তাই বলছে, আর তুমি কিছু বলবে না? আমি চললাম গিন্নির কাছে। মায়ের কাছে যাবে বামনি দিদি? বেশ যাও, তাহলে আমাকেও বলতে হবে তুমি একে হারামজাদি বলেছো। ও মা গো মা, আমি কখন হারামজাদি বলি? বলি নাই, বলি নাই গো, বিশ্বাস করো বলি নাই, বলি নাই গো বৌরানী, আমি বলি নাই। বামুন ঠাকুরানী এবার প্রায় হাত পা ছড়িয়ে কাঁদতে বসলো। আমরা দুটিতেই এবারে বুড়ির কাছে গিয়ে খানিকটা মিষ্টি কথা বলতে আরম্ভ করলাম। প্রথমে আমি বললাম, হা গা বউ ঠাকুরুন,
হারামজাদি বলতে তুমি কখন শুনলে? উনি কখন এ কথা বললেন? কই, আমি তো শুনিনি। এই 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 শুনলে বৌদিদি, আমার মুখে কি অমন কথা বেরোয়? ও তাই হবে হয়তো। বাইরে কে কাকে বলছিল সেই কথাটাই আমার কানে গিয়ে থাকবে মনে হয়। তাই তো ভাবি, বামুন ঠাকুরানী কি আর তেমন লোক? তাও রান্নাকাল খেয়েছিলে তো? এ কলকাতার ভেতর অমন কেউ রাঁধতেই পারে না। হ্যাঁ নতুন মেয়ে, শুনলে গা বৌদিদি কি বলছেন? শুনলামই তো, আগেও শুনেছি। সবাই সবাই ফি দিনই বলা বলি করে, তোমার মতো রান্না কেউ করতে পারে না। তা তো বলবেই মা, বয়স তো আমার আর এমনি এমনি হলো না। তোমরা হলে ভালো মানুষের মেয়ে, তোমরা তো রান্না চেন। আহা, এমন মেয়েকে আমি গালি দিতে পারি? তা তুমি ভেবো না নতুন মেয়ে, ভেবো না কিছু। আমি তোমাকে রান্না বান্না শিখিয়ে দিয়ে তবেই যাব। বামুন ঠাকুরানীর সঙ্গে এইভাবেই আমার আপোষ হয়ে গেল। আমি এতদিন ধরে কেবল কেঁদেই গেছি, আজ অনেকদিন পর একটু হাসলাম। এই হাসি তামাশা যেন গরিবের নিধির মতো, বড্ড ভালো লাগছিল, বড্ড ভালো। এরপর গিন্নিমা খেতে বসলেন। আমি নিজের সামনে বসে থেকে যত্ন করে তাকে সমস্ত পদগুলো খাওয়ালাম। খাওয়া শেষে বললেন, রাধো তো ভালোই গা, কোথায় রান্না শিখলে? আগে বাপের বাড়ি। তোমার বাপের বাড়ি কোথায়? আমি মিথ্যে একটা নাম বললাম। গিন্নিমা বললেন, এ তো বড় মানুষের ঘরের মতো রান্না। তোমার বাপ কি বড় মানুষ ছিলেন? তা ছিলেন। তবে তুমি রাঁধতে এসেছো কেন? আসলে দুরাবস্থায় পড়েছি। তা আমার কাছে থাকো, বেশ থাকবে। তুমি বড় মানুষের মেয়ে, আমার ঘরে তেমন ভাবেই থাকবে। ও বৌমা, দেখো গো, একে যেন আবার কেউ কড়া কথা না বলে। সুভাষিনীর ছোট ছেলেটা সেখানে বসেছিল। আধো আধো গলায় সে বলল, আমি বলবো কলা তাতু হানি আর কি মা? আর তো শাশুড়ি। দুষ্ট ছেলে। কই তাতুনি? ওই তো শাশুড়ি। সুভাষিনীর মেয়ে হেমা ওখানেই বসেছিল। ভাইকে হাসতে হাসতে কথাটা বলতেই সে খিলখিল করে হেসে উঠল। সুভাষিনী আমার সঙ্গে একটা সম্বন্ধ পাতবার জন্য তককে তককে ছিল। ছেলেমেয়ের মুখে এইসব কথা শুনে সে বলল, তবে আজ থেকে তুমি আমার বেয়ান হলে কেমন? এরপর খেতে বসলো সুভাষিনী। আমিও কাছে বসলাম তাকে খাওয়ানোর জন্য। খেতে খেতে সে জিজ্ঞেস করলো, তা তোমার কটা বিয়ে বেয়ান? কেন, রান্নাটা দ্রৌপদীর মতো লাগলো নাকি? এখন আমার শাশুড়িকে বুঝতে পারলে তো? খুব একটা বেশি নয়, তবে আমাকে বড় ঘরের মেয়ে ভেবে আমার সঙ্গে যে নরম করে কথা বললেন এইবার, সেটা ভালো লাগলো। মরণ আর কি তোমার, এই বুঝেছো? তুমি বড় মানুষের মেয়ে বলে বুঝে তোমায় আদর করছে? মোটেও তা না, ওর ছেলে পেট ভরে খাবে তাই তোমার এত আদর। এখন যদি তুমি তাকে উল্টে একটু তোষামত করো, তবে তোমার মাইনে দ্বিগুণ হয়ে যাবে। আমি টাকা পয়সা চাই না, পাছে মাইনে না নিলে যদি কোনো গন্ডগোল হয় তাই হাত পেতে টাকা নেব, নেই আমি তোমাকে দিয়ে দেব। তুমি গরিবদের দিয়ে দিও, আমি আশ্রয় পেয়েছি, এই আমার পক্ষে যথেষ্ট। আমি শুধু আশ্রয়ই নয়, পেলাম আরেকটা অমূল্য রত্ন, একজন আপন মানুষ, কাছের বন্ধু, আদরের সখী সুভাষিনী, প্রিয় শুভ। যত দিন যায় সুভাষিনী আমাকে ভীষণই ভালোবাসতে থাকে। নিজের মায়ের পেটের বোনের মতো
আমার সঙ্গে আচরণ করে। তার শাসনে দাসদাসীরাও আমাকে অমান্য করত না। এদিকে রান্নাবান্নার দিকেও আমার হাত খোলা। ওদিকে সেই বামুন ঠাকুরানী আর বাড়ি গেলেন না। তার মনে হলো তিনি গেলে আর তার চাকরিটি থাকবে না, আমি সর্বেসর্বা হব। তাই তিনি ভয় পেয়ে নতুন ছুতো করে এখানেই থেকে গেলেন। সুভাষিনীর সুপারিশে আমরা দুজনেই রয়ে গেলাম। সুভাষিনীর বুদ্ধি যেমন প্রখর, তেমন স্বভাবও সুন্দর। এমন বন্ধু পেয়ে আমার এই দুঃখের দিনেও একটু সুখ হলো। আমি কোনোদিন মাছ মাংস রাঁধি বা ওই দু একখানা ভালো পদ, বাকি সময়টুকু সুভাষিনীর সঙ্গে গল্প করি, তার ছেলে মেয়ের সঙ্গে গল্প করি, কখনো কখনো গিন্নিমার সঙ্গে বসেও খানিক আলাপ করি। এমনই একদিন ভারী মজার একখানা ব্যাপার হলো। গিন্নিমার বিশ্বাস তার বয়স কাঁচা, কেবল অদৃষ্ট দোষে কতগুলো চুল তা পেকে গিয়েছে, সে কটা তুলে দিলেই তিনি আবার যুবতী হয়ে যাবেন। এই জন্য তিনি হাতের কাছে লোক পেলেই পাকা চুল তোলাতে বসে পড়তেন। হঠাৎ একদিন আমাকে এই কাজের বেগার ধরলেন। আমি আর কি বলি, রান্না করতে আমি সিদ্ধহস্ত হলেও এই কাজ আগে কখনো করিনি। তাই অপটু হাতে তাড়াতাড়ি করে পাকা চুলগুলো তুলছিল। মিথ্যে বলবো না, তাড়াহুড়ে কয়েকটা কাঁচা চুল। আর আমার কাণ্ড দেখে দূর থেকে সুভাষিনী আমাকে ডাকলো। আমি গিন্নিমার কাছ থেকে ছুটি নিয়ে সখীর কাছে যেতেই সে বলল, ও কি কাণ্ড, আমার শাশুড়িকে ন্যাড়ামোড়া করে দিবি নাকি গা? কি করব, আমার হাত যে থামে না। মরণ আর কি, দু এক গাছে তুলে দিয়ে চলে আসতে পারো না? তোমার শাশুড়ি যে ছাড়ে না আমাকে। বলো গে যে, কই পাকা চুল তো বেশি দেখতে পাই না, এই বলে চলে এসো, যাও না। এমন দিনে ডাকাতি কি করা যায়? লোকে বলবে কি? এই জন্য আমার কালা দেখির ডাকাতি। কি কি বলবে? কালা দেখির ডাকাতি মানে? সুভাষিনীর সঙ্গে কথা বলতে বলতে আমি হারিয়ে গিয়েছিলাম, তাই মুখ ফুসকে কালা দেখির কথাটা বেরিয়ে গেল। পরক্ষণই সামনে নিয়ে বললাম, ও ও তেমন কিছু না, সে গল্প আর একদিন বলবো। বেশ, তবে আমি যা বললাম একবার মাকে বলি দেখো না, আমার অনুরোধ, যাও না গো। আমি আমার গিন্নির কাছে গিয়ে পাকা চুল তুলতে বসলাম। দু চারটে পাকা চুল তুলে দিয়ে বললাম, কই আর তো বড় পাকা চুল দেখতে পাচ্ছি না। দু একটা আছে বটে, তবে সেগুলো ছোট ছোট। ও তেমন কিছু না, কাল তুলে দেব। তাই বলি, আমার আবার পাকা চুল? বেটিরা সব খালি খালি বলে আমার নাকি সব চুলই পাকা। সেদিন থেকে আমার আদর আরও বাড়ল, কিন্তু প্রতিদিন যাতে বসে বসে পাকা চুল তুলতে না হয় সে ব্যবস্থাই করব স্থির করলাম। বেতনের টাকা পেয়েছিলাম, তা থেকে 1 টাকা হারানির হাতে দিয়ে বললাম, শোন না, 1 টাকার 1 শিশি কলম কারোর হাতে দিয়ে একটু কিনে এনে দে না। কলম নিয়ে কি করবে গা? কাজ চুলে দেবে? বামুন ঠাকুরানীর। হারানি হাসতে হাসতে সেখানেই বসে পড়ল। এমন সময় বামুন ঠাকুরানী সেখানে এসে পড়তেই সে হাসি থামানোর জন্য নিজের মুখখানা আঁচড়ে চাপল। তবুও কাজ না হওয়াতে সে ছুটে পালাল। বামুন ঠাকুরানীর শুধল, ও মা গিয়ে তো হাসছিল কেন? হ্যাঁ, ওর তো কাজই খালি হাসা। আমি বলেছিলাম বামুন ঠাকুরানীর চুলে কলপ দিলে হয় না, তাই অমন করছিল। তাতে তো হাসি কিসে? আর দিলি বা ক্ষতি কি? সোনের নুড়ি বলে ছেলেগুলো যা খ্যাপায়, তা সেই দায় থেকে তো বাঁচবো অন্তত। সুভাষিনীর মেয়ে হেমা অদূরে দাঁড়িয়ে আমাদের কথা শুনছিল। হেসে হেসে সেও লুটোপুটি খাচ্ছে। হাসি থামতে আরম্ভ করলো, চলে বুড়ি সোনের নুড়ি, খোপায় ঘেটু ফুল, হাতে নুড়ি, গলায় দড়ি, কানে জোড়া দুল। বামনের মুখ দেখেই বুঝলাম তার কলপের বড় ইচ্ছা। বললাম, আচ্ছা আমি কলপ দিয়ে দেব ক্ষণ। হারানি 1 শিশি ভালো কোম্পানির কলপ এনে দিল। আমি সেটা হাতে করে নিয়ে গিয়ে গিন্নির পাকা চুল তুলতে গেলাম।
গিন্নি জিজ্ঞাসা করলেন, হাতে কি ও? আগে একটা আড়ক। এটা চুলে মাখলে সব পাকা চুল উঠে আসে, কেবল কাঁচা চুল থাকে। ও মা, এমন আশ্চর্য কথা তো কখনো শুনিনি বাপু। তা বেশ, দাও মাখিয়ে, কিন্তু কিন্তু দেখো ওখানে যেন কলপ না হয়। আমি ভালো করে তার চুলে কলপি দিয়ে দিলাম। কিছুক্ষণ পর বললাম, এই তো, আর একটাও পাকা চুল রইল না। নির্দিষ্ট সময় পেরিয়ে যাবার পর তার সমস্ত চুল কালো হয়ে গেল। সেটা দেখে হারানি আর হাসি থামাতে পারে না। কিন্তু যে মানুষ হয়ে মালকিনের সামনে ওভাবে তো হাসা যায় না। সে মুখে আঁচল চাপা দিয়ে ছাদে চলে গেল। সেখানে বসে বামুন ঠাকুরানী কাপড় মিলছিল। হারানিকে ওভাবে হাসতে দেখে তার কারণ জিজ্ঞেস করল। হারানি তখনও দম বন্ধ করেই হেসে চলেছে। বামুন ঠাকুরানী কি জানি কি হয়েছে ভেবে তড়িঘড়ি নিচে নেমে এসে দেখে বড়গিন্নির মাথার সব চুল কালো। ও মা গো, কি হলো গো? তোমার মাথার চুল সব কালো হয়ে গেল কি করে গো? এমন সময় সুভাষিনী এসে আমায় পাকড়াও করে বলল, ওই পোড়া মুখে কি করেছো? কি মার চুলে কলপ দিয়েছো? মা গো মা, তুমি পারো বটে। তোমার মুখে আগুন, কি কাণ্ড কানা বাঁধে এবারে দেখো। অত ভেবো না, তুমি নিশ্চিন্ত থাকো। তা হ্যাঁ কাকুমা, তুমি কি আমার মাথায় কলপ দিয়েছ? হ্যাঁ, এই বামুন ঠাকুরানী বলছে যে। শুভর শাশুড়ি আমায় ডেকে যতই জেরা করুন, তার মুখ দেখে বুঝলাম তিনি প্রসন্নই হয়েছেন। লোকলজ্জায় হয়তো তিনি এতদিন নিজের থেকে মাথায় কলপ লাগাতে পারেননি। আজ আমি লাগিয়ে দিয়েছি, সেজন্য তার ভারী আনন্দ হচ্ছে, কিন্তু মুখে তা প্রকাশ করলেন না। আমি বললাম, ও কলপ নয় গো গিন্নিমা, ও আমার ওষুধ, খুব ভালো একটা ওষুধ। বলছ? বেশ, তাই মানলাম। তা আশিখানা আনো দেখি একবার, ওষুধে কেমন কাজ দিয়েছে দেখি। যাও আনো। একখানা আরশি আমি এনে দিলাম। দেখে গৃহিণী বললেন, ও মা, সত্যি তো সব চুল কালো হয়ে গেছে দেখছি। আরে ও অভাগীর বেটি, লোকে এখনই বলবে বুড়ো বয়সে চুলে কলপ দিয়েছি। বুড়ি আপনি? কোথায় গিন্নিমা? কারোর সাধ্যে আপনার বয়স আন্দাজ করুক। আর এখনই তো আরো জোয়ান লাগছে। যে যা বলে বলুক, সবার কথা অত কান দিতে নেই। আমার প্রশংসা শুনে গিন্নির মুখে আর হাসি ধরে না। সেদিন সন্ধ্যার পর থেকে আমার রান্নার সুখ্যাতি করে আমার বেতন বাড়িয়ে দিয়ে বললেন, বাচ্চা, কেবল কাঁচের দোকানে চুড়ি হাতে দিয়ে ঘুরে বেড়াও, দেখে খুব খারাপ লাগে। এই বলে তিনি নিজের বহু কালের পরিত্যক্ত একজোড়া সোনার বালা আমায় বকশিস দিলেন। লজ্জায় আমার মাথা কাটা গেল। চোখের জল সামলাতে পারলাম না, কিন্তু নেব না কথাটা বলার আর সুযোগ পেলাম না। একদিন অবসর পেয়ে বামুন ঠাকুরানী আমাকে ধরে বলল, ভাই, আর সেই ওষুধ নেই তোর কাছে? কোন ওষুধ? ওই যে সেই জাদু মন্দিরের ওষুধ খানা। স্বামীকে বশ করার ওষুধ? তোমার লাগবে বুঝি? মার মুখ পুরি, সে ওষুধ নিয়ে আমার কি হবে? ও ওষুধ কাজে লাগানোর মতো লোক আমার আছে নাকি? সে কি নেই? একটাও না? তোদের বুঝি 5টা করে থাকে রে হতভাগী? তাই নইলে আর অমন রাধি কি করে বলো? দোপ্রতি না হলে কি আর ভালো রাধা যায়? তুমিও গোটা 5 জোটাও না, তবে তোমার রান্না খেয়েও লোকে অজ্ঞান হবে। একটাই জোটে না ভাই, তার আবার 5টা। আর হবি বা কিসে? এই তো সোনের নুড়ি চুল। তাই বলছিলাম, সে ওষুধটা আর আছে যাতে চুল কালো হয়? আমি তখন কলপের শেষে বামুন ঠাকুরানীকে গিয়ে দিলাম। ঠাকুরানী সেটা নিয়ে রাত্রিবেলায় সকলে ঘুমিয়ে পড়ার পর অন্ধকারে চুপি চুপি বসে মেখেছিল।
চুলের কিছু কিছু জায়গায় কলপ লেগেছিল, তো কিছু কিছু জায়গায় লাগেনি। তার উপরে অসাবধানে অন্ধকারের মধ্যে ভুল করে মুখে চোখেও লাগিয়ে ফেলেছিল সে। সকালবেলায় যখন বামুন ঠাকুরানী দর্শন দিলেন, তখন তার চুলগুলো যেন 5 রঙা বেড়ালের লোমের মতো, কিছু সাদা, কিছু রাঙা, আর কিছু কালো। আর মুখখানা যেন ঠিক মুখ পোড়া বাঁদরের মতো, কিছুটা আবার মেনে বেড়ালের মতো। তাকে দেখা মাত্র বাড়ির শুদ্ধ লোক উচ্চস্বরে হেসে উঠল। সে হাসি আর থামে না। হারানি হাসতে হাসতে ধপাস করে সুভাষিনীর পায়ে আছাড় খেয়ে পড়ে হাঁপাতে লাগলো। সুভাষিনীর মেয়ে হেমাও বুড়ির বামনিকে নিয়ে রঙ্গ করতে শুরু করল। বুড়ি পিসি, সাজ সাজালে কে? জম বলেছে সোনার চাঁদ এসো আমার ঘরে, তাই ঘাটের সজ্জা সাজিয়ে দিলে সিঁদুরে গোবরে। একদিন এই বাড়িতে একটা বেড়াল হাড়ি থেকে মাছ খেয়েছিল। তার সাদা মুখের হাড়ি কালিঝুলি লেগে একাকার। সুভাষিনীর ছেলে তা দেখেছিল। বামুন ঠাকুরানীর সেই হাল দেখে খিলখিলিয়ে বলে উঠল সে, মা, বুলি পিচি হাড়ি খেয়েছে। বামুন ঠাকুরানী যার কাছেই যায় সেই দেখে হাসে, অথচ তার কারণ তাকে আর কেউ বলে না। আসলে আমিই বারণ করি সকলকে, তাকে কিছু বলতে যেও না। বামুনিও বারে বারে এদিকে সেদিকে দৌড়ে বেড়ায়, মাথার চুলে বারে বারে হাত দিয়ে সবার দৃষ্টি টানার চেষ্টা করে। ভাবে সবাই হাসছে, কেননা বামুনের এই ভোলবদরের চেহারাটা দেখে সকলের হিংসে হচ্ছে। কিন্তু উত্তরোত্তর হাসির মাত্রা বাড়ছে দেখে সেবারে সবাইকে জিজ্ঞেস করে, তোমরা কেন হাসছো গা? ওই যে আমার ছেলেটা বললো, শুনলে না, বুলি পিচি হালি খেয়েছে। কাল রাতে কে তোমার হাড়ির সাথে হালি খেয়ে গিয়েছে, তাই সবাই বলা বলি করছে। বলি, ও বামনি, বুড়ো বয়সে বা সত্যি সত্যি এমন কাজ করনি তো? ছ্যা ছ্যা ছ্যা, সর্বনাশীরা, মুখ পুড়িতে দল, আমাকে বেটিদের কথা শোনো না, আমার নিয়ে এত সব কথা। তাকে নিয়ে এমন ধারার অঙ্গতামাশা করার জন্য সবাইকে উচিত শাস্তি দিতে সে ধরাধামে যমকে অনেকবার আমন্ত্রণ করল। কিন্তু যমরাজ যে সেই বিষয়ে আপাতত কোনো আগ্রহ প্রকাশ করলেন না। কাজেই ঠাকুরানীর চেহারাখানা সেরকমই রইল। তিনি এই অবস্থায় রমণবাবুকে খাবার দিতে গেলেন। রমণবাবু তাকে দেখে হাসি চাপতে গিয়ে বিষম খেলেন, আর তার খাওয়া হলো না। শুনলাম রামরাম দত্তকে দুপুরবেলায় খাবার দিতে গেলে কর্তামশাই নাকি তাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। অবশেষে দয়া করে সুভাষিনী বুড়িকে বলল, আমার বড় ঘরে আয়না আছে, মুখ দেখো গিয়ে। বামুন ঠাকুরিনী গিয়ে আয়নায় মুখ দেখল। ব্যাস, তারপর আমি আর যাই কোথায়? চিৎকার করে কাঁদতে কাঁদতে সে আমাকে গাল পাড়তে লাগলো। আমি বারবার বোঝাতে চেষ্টা করলাম যে আমি চুলে মাখতে বলেছিলাম, মুখে চোখে লাগাতে বলিনি। কিন্তু বুড়ি তা বুঝল না। আমার মুণ্ডপাত করার জন্য নিষ্ঠা ভরে যমরাজকে বারবার ডাকতে লাগলো। এসব শুনে সুভাষিনীর মেয়ে হাসতে হাসতে আরেক তপ শ্লোক আওড়ালো, যে ডাকে জমে তারই পরমায়ু কমে, তার মুখে পড়ুক যায় বুড়ি মরে যা না ভাই। শেষে আমার সেই 3 বছরের জামাই একখানা রাঁধভাত চালা কাঠ নিয়ে গিয়ে বুড়ির পিঠে বসিয়ে দিয়ে বলল, আমার চাচুলিকে বকবি না। তখন বুড়ি আছড়ে পড়ে আরও তারস্বরে কাঁদতে লাগলো। সে যত কাঁদে আমার জামাই তত হাততালি দিয়ে নাচে আর বলে, আমি গিয়ে তাকে কোলে নিয়ে তার মুখে চুমু খেয়ে আদর করতে সে থামল। শোনো ভাই কুমু, তুমি সেই কালা দিঘির ডাকাতির গল্পটা আমাকে বলবে বলেছিলে, এখনো কিন্তু বলো। আজ বলো না, শুনি। সে আমার বড়ই দুর্ভাগ্যের কথা গো, কি আর বলি। আমার বাপ যে বড় মানুষ একথা আগেও বলেছি,
তোমার শ্বশুরও বড় মানুষ, কিন্তু কিন্তু তার তুলনায় কিছুই নয়। আমার বাপ আজও আছে, আর সে অত ঐশ্বর্য এখনো আছে। আজও তার হাতিশালে হাতি বাঁধা থাকে, আর ঘোড়াশালে ঘোড়া। আমি যে তোমার বাড়িতে রেঁধে খাচ্ছি, মাইনেপত্র নিচ্ছি, সে কালাদিঘির ডাকাতেই তার কারণ। তোমার যদি বলতে কষ্ট হয় তবে না হয় থাক। সবই বলবো। তুমি আমাকে যা স্নেহ করো, আমার যা যা উপকার করেছ, তাতে তোমাকে বলতে কোনো কষ্ট নেই আমার। সুভাষিনীর সঙ্গে সাক্ষাৎ হওয়া পর্যন্ত সব কাহিনী তাকে বললাম। শুনতে শুনতে সে কাঁদতে লাগলো। আমিও নিজের চোখের জল ধরে রাখতে পারলাম না। সেদিন এই পর্যন্তই। পরদিন সুভাষিনী আমার কাছে এসে বলল, শোনো, আমায় তুমি তোমার বাপের নাম আর তোমাদের গ্রামের ডাকঘরের নাম বলো। বাবার নাম হরমোহন দত্ত, কিন্তু কিন্তু আমাদের গ্রামের ডাকঘরের নাম তো জানি না। যে গ্রামে তোমাদের বাড়ি সেই গ্রামেই ডাকঘর আছে না অন্য গ্রামে? তা তো জানি না। এ তো ভারী গোল হলো। তুমি বড় ঘরের মেয়ে, কত কাল আর এভাবে চাকরানির মতো মাইনের বদলে রেঁধে খাওয়াবে? তুমি চলে গেলে আমার খুব কষ্ট হবে, কিন্তু কিন্তু আমার সুখের জন্য তো তোমার জীবনের ক্ষতি করতে পারি না। এমন স্বার্থপর আমি নই। আমি আর হেমার বাবা মিলে পরামর্শ করেছি যে তোমার বাবাকে চিঠি লিখব, তুমি যেখানে আছো তা জানাবো। সেই জন্য ডাকঘরের কথা জিজ্ঞাসা করছিলাম। ডাকঘরের খোঁজ আমি দিতে পারলাম না, তাই মহেশপুরী ডাকঘর আছে এই বিবেচনা করে তাই রমনবাবু আমার জন্য চিঠি লিখে পাঠালেন বাবার নামে। এদিকে আমার আনন্দ আর দেখে কে। বুক বেঁধে আশায় আশায় দিন গুনেই চলেছে। কতদিনে চিঠির উত্তর আসবে তার অপেক্ষা করতে লাগলাম, কিন্তু কোনো উত্তর আসলো না। আমার পোড়া কপাল, মহেশপুরে কোনো ডাকঘর ছিল না। তখনও ঘরে ঘরে ডাকঘর হয়নি। আমাদের পাশের গায়ে ডাকঘর ছিল, কিন্তু আমি তো ছিলাম রাজার দুলালি, অত খবর রাখতাম না। ডাকঘরের ঠিকানা না পেয়ে কলকাতার বড় ডাকঘর রমনবাবুর চিঠি আবার ফেরত পাঠিয়ে দিয়েছে। আমার চোখ বেয়ে দরদর করে জল পড়তে লাগলো। আর কি এই জীবনে বাবা মাকে কখনোই দেখতে পাবো না? কিন্তু রমনবাবু নাছোড় বান্ধা লোক। সুভাষিনী আমায় বলল, তা তোমার বাপের বাড়ির থেকে কিছু না হোক এবার অন্তত শ্বশুর বাড়ির খোঁজ করে চেষ্টা করা যাক। তোমার স্বামীর নাম কি ভাই? আমি একটু আধটু লিখতে পারি, কাগজ দাও, লিখে দিচ্ছি। সেই ভালো, সঙ্গে শ্বশুরের নাম আর গ্রামের নামও লিখে দিও। সেখানকার ডাকঘর কোথায় জানো? আমার অসহায় মুখখানা দেখে সুভাষিনী আর কিছু জিজ্ঞেস করল না। আমার স্বামী শ্বশুরের নাম ও গ্রামের নাম লেখা কাগজটা হাতে নিয়ে রমনবাবুকে দিতে চলে গেল। তারপর শুনলাম রমনবাবু সেখানেও চিঠি লিখলেন, কিন্তু কোনো উত্তর এলো না। সুভাষিনী বলল, বোধহয় সে গ্রামেও ডাকঘর নেই, বুঝলে? তিনি আমায় বলেছেন এবারে অন্য কোনোভাবে চেষ্টা করে। তাতে যে খুব একটা লাভ হবে তা ভেবো না ভাই। তোমার তিনি বৃথাই আমার জন্য কষ্ট করছেন। যখন তুমি এসে বললে আমার শ্বশুরবাড়িতে চিঠি পাঠিয়ে চেষ্টা করবে খোঁজের, আমি সেই খুশিতে এতটাই হারিয়ে গিয়েছিলাম যে আসল কথাটাই মনে পড়েনি। চিঠির উত্তর এখনো না আসাতে আমার মনে সেই কথাটা উঁকি দিচ্ছে। কি কথা ভাই, আমায় বলো। আমায় ডাকাতে কেড়ে নিয়ে গেল। আমার কি জাত মান কুল সম্মান বলে কিছু থাকলো? হয়তো তারা চিঠি পেয়েছেন, কিন্তু নষ্ট মেয়েকে আর ঘরে তুলবেন না স্থির করে কোনো উত্তর দেননি। তোমায় অনুরোধ করছি,
তোমার ওনাকেও অনুরোধ জানাচ্ছি, আমার জন্য তোমরা আর বেকার যাতনা নিও না। আমার আমার কপালে এটাই লেখা ছিল, এই নিয়তি খণ্ডানোর নয়, কিছুতেই খণ্ডানোর নয়। আসুন আসুন, ভিতরে আসুন। এই তোমরা কে কোথায় আছো? অতিথি যে এসে গেছেন। আসুন 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 আসুন, আপনারা আসুন। হ্যাঁ। সুভাষিনীর স্বামী রমণবাবু পেশায় উকিল। বেশ কয়েকদিন ধরে শুনছিলাম তার একজন বিশেষ মক্কেল নাকি কলকাতায় আসবেন এবং এই বাড়িতে উঠবেন অতিথি হয়ে। তার আজই আসার কথা, সেই জন্য সকাল থেকে বাড়িতে অতিথি সেবা তোড়জোড় শুরু হয়েছে জোর কদমে। দুপুরবেলা তিনি এখানেই খাবেন, সুতরাং রান্না ভালো চাই। অতএব এই ভারটা আমার উপরেই পড়ল। আমিও সকাল থেকে যত্ন করে যত ধরনের রান্না পারি প্রায় সবটাই করলাম। নির্দিষ্ট সময় সেই অতিথি এলেন। কিছু খোশগল্প করার পর বাড়ির কর্তা মানে শুভর শ্বশুর রামরামবাবু, রমণবাবু ও নিমন্ত্রিত অতিথি খেতে বসলেন। আমি বাইরের লোককে কখনো খাবার পরিবেশন করি না, কাজেই এই দায়িত্ব গিয়ে পড়ল বামনি ঠাকুরের ওপর। বুড়ি বামনি পরিবেশন করছে, আমি রান্নাঘরে আছি। এমন সময় হঠাৎ শুনি বাইরে কি যেন একটা নিয়ে গোলযোগ আরম্ভ হলো। রমণবাবু বুড়িকে ভীষণ বকাবকি করছে। এমন সময় ঝি রান্নাঘরে আসতেই জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? কর্তাবাবুর পাটিতে ডাল দিতে গিয়ে পাতের চারদিকে ছিটিয়ে ফেলেছে। মা গো মা, অতিথির সামনে কি লজ্জা, কি লজ্জা! তিনি কি ভাবলেন বলুন দিদি? নিশ্চয়ই ভাবলেন এবারে ঝিঞ্জাগতের কোনো শিষ্টাচার নেই। কান পেতে শুনে বুঝলাম বুড়ির প্রতি রমণবাবুর রাগ এখনো পড়েনি। তিনি বুড়ি বামনিকে ক্রমাগত ধমক দিয়েই চলেছেন। পরিবেশন করতে পারো না তো আসো কেন? আর কাউকে এ কাজের ভার দিতে পারোনি? অতিথির সামনে মান সম্মান কিছু রাখবে না দেখছি। আরে তোমার কম নয়, উমুকে পাঠিয়ে দাও গে, যাও। আদেশখানা দিলেন স্বয়ং কর্তা ঠাকুর রামরামবাবু। শুভর শাশুড়ি তখন সেখানে ছিলেন না, সুতরাং গিন্নিমার বারণ শুনে কর্তামশাইয়ের একথা খণ্ডন করার সাধ্যই কারণ নেই। যতই সেখানে না যাবার প্রতিজ্ঞা করি, খোদ কর্তার হুকুম আমি অমান্য করি বা কি করে। কিন্তু গেলে গিন্নি বড় রাগ করবেন, তাও জানি। বুড়ি বামনি রান্নাঘরে এলো। 2-4 বার বুড়িকে বুঝিয়ে বললাম, একটু সাবধানে হয়ে দিও থু। কিন্তু সে আর ভয়ে সেখানে যেতে চাইল না। অগত্যা আমি হাত ধুয়ে মুখ মুছে পরিষ্কার হয়ে পরনের কাপড়খানা ঠিকঠাক করে একটু ঘোমটা টেনে পরিবেশন করতে গেলাম। তখন কি আর জানতাম অমন ধারা কাণ্ড বাঁধবে? আমি ভেবেছিলাম আমি একাই বড় বুদ্ধিমতী, চতুর। কিন্তু সত্যিই জানতাম না যে সুভাষিনী আমায় এক হাটে কিনে আরেক হাটে বেচতে পারে। যতই ঘোমটা দিয়ে যাই, স্ত্রীলোকের স্বভাব ঘোমটায় ঢাকা পড়ে না। ঘোমটার ভেতর থেকে চকিতে একবার নিমন্ত্রিত বাবুকে দেখে নিলাম। তার বয়স ওই 30 মতন হবে, গৌর বর্ণ, অত্যন্ত সুপুরুষ। কিন্তু তাকে দেখে কেন জানি না আমার বুকের ভেতরটা হু হু করে উঠল। আমি আচমকাই খানিক অন্যমনস্ক হয়ে পড়লাম। মাংসর বাড়িটা নিয়ে একটু দাঁড়িয়ে থাকলাম। আবারও আমি ঘুমটার ভেতর থেকে তাকে দেখার জন্য উঁকি মারলাম। ঠিক এমন সময় তিনিও মুখ তুললেন। অমনি সঙ্গে সঙ্গে তার সঙ্গে আমার চোখাচোখি হলো। তিনি স্পষ্ট দেখলেন আমি ঘুমটার ভেতর থেকে তার দিকে চেয়ে আছি। আমি জানি আমি কোনো খারাপ চিন্তা নিয়ে তার দিকে তাকিয়েছিলাম না, কিন্তু তিনি কি ভাবলেন জানি না,
কেবলমাত্র মৃদু হেসে মুখ নিচু করলেন। সে হাসি কেবল আমিই দেখতে পেলাম। রমনবাবু ওনাদের পাতে মাংস দেবার আদেশ করতেই আমি সমস্ত বাটির মাংস তাদের পাতে ঢেলে দিয়ে উল্টো পায়ে তৎক্ষণাৎ রান্নাঘরে ছুটে চলে এলাম। আমার মনের মধ্যে কেন জানি না অদ্ভুত এক অনুভূতি জাগল। ভীষণ লজ্জা লাগছিল, সংকোচ বোধ হচ্ছিল। আমি সধবা হলেও জন্ম বিধবা। বিয়ের সময় একবার মাত্র স্বামীকে দেখেছিলাম। স্বামীর সঙ্গে ঘর করার সুখ কাকে বলে তা আজ অব্দি জানতে পারলাম না, আর কখনো জানবো বলেও তো। রান্নাঘরে ফিরে এসে আমার মনে হলো আমি বোধহয় ওই অতিথি লোকটিকে আগেও কোথাও দেখেছি। কেমন একটা সন্দেহ জাগলো। ঠিক করলাম আড়াল থেকে খুব ভালো করে একবার দেখব। সেই মতন রান্নাঘরের দরজাটা আগে খানিক ভেজিয়ে দিলাম, যাতে কেউ ঘরে ঢুকলে আমি সতর্ক হয়ে যাই। তারপর জানলাটা অল্প একটু খুলে উঠোনের দিকটা স্পষ্ট দেখতে পেলাম। সেখানে বসে থাকা এবারের আজকের অতিথিকে আরো একবার ভালোভাবে দেখা মাত্রই আমার মুখ দিয়ে কেবল একটা কথাই বেরিয়ে এলো, চিনতে পেরেছি, চিনতে পেরেছি। কর্তার টাকাটাকিতে আমি তাড়াতাড়ি নিজেকে সামলে বাকি খাবারগুলো সেখানে একে একে নিয়ে গেলাম। এতক্ষণ পর এই প্রথম মুখ খুললেন অতিথি মশাই। বললেন, রামরামবাবু, আপনাদের বাড়ির রাঁধুনিটিকে বলবেন তার রান্না খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, ও রান্নাটা বড় ভালোই করে। তাই তো দেখছি। কিন্তু বড় আশ্চর্যের বিষয় এই যে আপনার বাড়িতে রান্না হওয়া দু একখানা পদ আমাদের দেশওয়ালির রান্নার মতন হয়েছে একদম। তা হতে পারে, ওর বাড়ি তো এদেশে নয়। বড় কর্তার কথা শুনে অতিথিবাবুটি এবার আমার দিকে চেয়ে জিজ্ঞাসা করলেন, তা তোমাদের বাড়ি কোথায়? ভয় আমার গলা শুকিয়ে গেল। ঠিক করে উঠতে পারলাম না যে কথা বলি কি না বলি, সত্যি বলি নাকি মিথ্যে। শেষে স্থির করলাম উত্তর আমি দেব, তবে খানিক ঘুরি, দেখি তিনি কেমন ভাবে নেন আমার জবাবখানা। বললাম, আগে আমার বাড়ি কালা দিঘি। আমার কথা শুনে তিনি চমকে উঠলেন। খাবারের থালার উপরেই তার হাতটা কেমন থমকে গেল। একটু পরে মৃদুস্বরে জিজ্ঞেস করলেন, কোন কালা দিঘি? টাকাতে কালা দিঘি? হ্যাঁ। তিনি আর কিছু বললেন না। আমি মাংসের বাড়িটা হাতে করে দাঁড়িয়ে থাকলাম। যে দেখি তিনি আর ভালো করে খাচ্ছেন না। সে থেকে বড় কর্তা রামবাবু বললেন, ওই উপেন্দ্রবাবু, খান খান, একদম সংকোচ করবেন না জানো। অতিথির নাম আমার কানে গেল, কিন্তু তার আগেই আমি তাকে চিনে নিয়েছিলাম। ইনি আমার স্বামী। আমি একচোটে রান্নাঘরে গিয়ে হাতের বাটিটা রেখে দিয়ে মাথায় হাত দিয়ে বসে পড়লাম। শেষ হলো শ্রী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ইন্দিরা প্রথম পর্ব। পরের পর্বে থাকছে, তার নাম কি? আগে কুমুদিনী। তার বাড়ি কোথায়? তা ঠিক বলতে পারবো না। এই আমি নিজের জমানো টাকায় কিনেছি, শুধুমাত্র তোমাকে দেবার জন্য গো। তুমি যখন যেখানেই থাকো এটা পরে থাকলে তুমি আমাকে সর্বক্ষণ মনে করবে। আমি তোমার রূপ দেখে একেবারে পাগল হয়ে গেছি। সত্যি, এমন রূপ আমি কখনো আগে দেখিনি। কি জানি কোথায়
অলক্ষণে কালী দিঘিতে সেই যে সর্বনাশটা হয়ে গেল, তারপর তার কোনো খবরই পাওয়া গেল না দিদি। আমি ইন্দিরাকে গোপন একটা কথা বলেছিলাম, সে তার উত্তরও দিয়েছিল। কি কথা সেটা তুমি কি বলতে পারো? তাতে ইন্দিরা বলল, আজ থেকে তুমি আমার দেবতা হলে আর আমি তোমার দাসী হলাম। শুনতে থাকুন দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ।